নমস্কার, রেস অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রহস্য উপন্যাস কাকাবাবু ও আশ্চর্যদ্বীপ। গল্প পাঠে আমি সুদীপ্ত। দুহাত ছড়িয়ে কাকাবাবু বললেন, আহ কি আরাম! চোখ একেবারে জুড়িয়ে গেল, মাথার মধ্যেও কি শান্তি। জানিস সন্তু, এমন সুন্দর দৃশ্যও তেমন ভালো লাগে না যদি মনের মধ্যে কোনো দুশ্চিন্তা থাকে। এবারে সব ঝামেলা চুকে গেছে, আর কোথাও দৌড়োদৌড়ি করতে হবে না। সন্তুও মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। এক একটা জায়গায় এসে মনে হয় এমন চমৎকার দৃশ্য যেন পৃথিবীর আর কোথাও নেই। পাহাড়ের চূড়ার লাইট হাউস, আর ঠিক যেন পায়ের নিচেই সমুদ্র। পাহাড় এখানে খাড়া নেমে গেছে, সমুদ্র এখানে একেবারে গাঢ় নীল। যতদূর দেখা যায় আকাশ আর সমুদ্র, শুধু অনেক দূরে একটা সাদা রঙের জাহাজ এখান থেকে দেখাচ্ছে ছোট্ট খেলনার মতন। জোজো বসে আছে একটা পাথরের ওপর, তার বেশ শীত করছে। শহরের মধ্যে এখন বেশ গরম, কিন্তু এখানে হু হু করছে হাওয়া, তাতে কাঁপুনি লাগে। ডোডো এমনিতেই শীত কাতুরে, তার এখন সমুদ্র দেখার মন নেই। সে ভাবছে কতক্ষণে হোটেলে ফিরে যাবে। এই লাইট হাউস পাহাড়ে প্রত্যেক দিন সাধারণ মানুষদের আসতে দেওয়া হয় না। কাকাবাবুর জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। বেশি লোকজন এসে হল্লা করলে এমন সুন্দর জায়গাটা এত ভালো লাগতো না। কাকাবাবু বললেন, বিশাখাপত্তনম জায়গাটা এই জন্য আমার খুব পছন্দ। এখানে পাহাড় আর সমুদ্র একসঙ্গে দেখা যায়। ভারতে এরকম জায়গা আর নেই। সন্তু বলল, এত উঁচু থেকে আগে কখনো সমুদ্র দেখিনি, ঠিক যেন প্লেন থেকে দেখা। কাকাবাবু জোজোর দিকে তাকিয়ে বললেন, আমাদের জোজো এত চুপচাপ কেন? সন্তু জিজ্ঞেস করলো, কিরে জোজো, তুই এরকম পাহাড়ের ওপর থেকে সমুদ্র দেখেছিস আগে? জোজো বলল, অনেকবার। জোজো এত সংক্ষেপে কোনো প্রশ্নের উত্তর দেয় না। সন্তু ভেবেছিল জোজো বোধহয় কামসাটকা কিংবা উলানবাতর এই ধরনের কোনো জায়গার নাম বলবে। সে একটু অবাক হলো। কাকাবাবু বললেন, আমরা এখন ভূগোল পড়ে জেনে গেছি পৃথিবীতে কত সমুদ্র আছে, কোন সমুদ্র কত বড়। তবু এরকম সমুদ্রের ধারে দাঁড়ালে মনে হয় এর যেন শেষ নেই। আদিকালের মানুষদের তো গোটা পৃথিবী সম্পর্কে কোনো ধারণাই ছিল না। কলের জাহাজও আবিষ্কার হয়নি। তখনও যারা নৌকায় চেপে সমুদ্রে ভেসে পড়েছিল তারা কত সাহসী ছিল। সন্তু জিজ্ঞেস করল, কাকাবাবু, রামায়ণে যে পুষ্পক রথের কথা আছে সেটা নিশ্চয়ই কল্পনা? কাকাবাবু বললেন, কল্পনা তো নিশ্চয়ই। পুষ্পক রথ মানে তো অ্যারোপ্লেন। তার আবিষ্কার হয়েছে বলতে গেলে এই তো সেদিন। তার আগে আকাশে ওড়ার কোনো উপায়ই মানুষের জানা ছিল না। তবে কল্পনায় সবসময়ই মানুষ যেখানে ইচ্ছা উড়ে যেতে পারে। সন্তু বলল, তাহলে বাল্মীকি কি করে আকাশ থেকে সমুদ্র দেখার বর্ণনা লিখলেন? কাকাবাবু বললেন, বড় বড় কবিরা কল্পনায় অনেক কিছু দেখতে পান। সত্যি, রাম যখন লঙ্কা থেকে সীতাকে নিয়ে পুষ্পক রথে ফিরছেন, তখন আকাশ থেকে সমুদ্রের যা বর্ণনা দিয়েছেন তাতে সত্যিই যেন মনে হয় তিনি নিজের চোখে দেখছেন। জোজো উঠে দাঁড়িয়ে বলল, সন্তু, দেখ তো আমার জ্বর এসেছে কিনা। সন্তু জোজোর কপালে হাত দিল, বুকে হাত দিল, তারপর বলল, কই না তো। জোজো বলল, তবে আমার এত শীত করছে কেন? সন্তু বলল, তো শীত করছে? বাতাস একটু ঠান্ডা ঠান্ডা। আমার তো চমৎকার লাগছে, জুড়িয়ে যাচ্ছে শরীর। জোজো বলল, তাহলে বোধহয় আমার খুব খিদে পেয়েছে। কাকাবাবু হেসে বললেন, বোধ হয়? আমাদের খিদের সময় সত্যি সত্যি খিদে পায়, আর জোজোর বোধ হয় খিদে পায়। তাহলে চলো ফেরা যাক, সন্ধেও হয়ে আসছে। সন্তু বলল, একটু আগেই তো আমরা 4খানা করে কচুরি ও জিলিপি খেলাম। কাকাবাবু বললেন, সমুদ্রের হাওয়ায় তাড়াতাড়ি হজম হয়ে যায়। তারপর তিনি সামনের দিকে তাকিয়ে আপন মনে বললেন, দুদিকে ছড়িয়ে আছে দুই কালো সাগরের ঢেউ, মাঝখানে আজ এই সময়ের ক্ষণিকের আলো। দেখ, নীল সমুদ্রের রং এর মধ্যেই কীরকম কালো হয়ে আসছে, আর সেই জাহাজটা এখন ঝলমল করছে আলোয়। সন্তু জিজ্ঞেস করল, এটা কার কবিতা? কাকাবাবু বললেন, জীবনানন্দ দাশ। তোরা পড়িসনি বোধ হয়, পড়ে দেখিস, তোদের এই বয়সটাই তো কবিতা পড়ার সময়। লাইট হাউসের কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়ে কাকাবাবু ফেরার পথ ধরলেন। রাস্তাটা পাহাড়ের গা দিয়ে ঘুরে ঘুরে গেছে। একদিকে আলো জ্বলা শহর, অন্যদিকে অন্ধকার সমুদ্র। কাকাবাবু বললেন, আমাদের জোজো সাহেবের মেজাজ খারাপ। সত্যিই খুব খিদে পেয়েছে বুঝতে পারছি। রাত্রিরে প্রফেসর ভার্গবের বাড়িতে নিমন্ত্রণ, ভালোই খাওয়াবে মনে হচ্ছে।
সন্তু বলল, নিরামিষ? কাকাবাবু একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, আমি আগে দুবার খেয়েছি। ওরা মাছ মাংস খায় না। তা নিরামিষই বা খারাপ কি? নিরামিষেও অনেক ভালো খাবার হয়, অনেক রকম মিষ্টি। সন্তু বলল, যতই ভালো ভালো নিরামিষ খাবার থাকুক, একটু মাছ বা মাংস না থাকলে ঠিক যেন জিভের স্বাদ মেটে না। কাকাবাবু বললেন, ওসব নিচে অভ্যেসের ব্যাপার। ইচ্ছে করলেই অভ্যেস বদলানো যায়। এখন থেকে আমি শুধু নিরামিষই খাবো ভাবছি। হঠাৎ কাকাবাবু হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন। জোজো তাকে ধরে ফেলল। ক্রাচ নিয়ে পাহাড়ের ওপর ওঠা যেমন শক্ত, নামাও মোটেই সহজ নয়। অবশ্য পুরোটা নামতে হবে না। কাছেই একটা সমতল জায়গায় গাড়ি রাখা আছে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, সন্তু, টর্চ আনিসনি? সন্তু বলল, এই রে, সেই সকালবেলা বেরিয়েছি, টর্চ আনার কথা মনে পড়েনি। ঠিক তখনই সামনের দিকে দুটি জোরালো টর্চ জ্বলে উঠল। একজন কেউ বলে উঠল, হল্ট, রেজ ইউর হ্যান্ডস। কাকাবাবু বললেন, ইয়ে আবার কে? যার হাতে টর্চ থাকে তাকে দেখা যায় না, শুধু একটা কালো ছায়ামূর্তি। সে কয়েক পা এগিয়ে এসে ইংরাজিতে বলল, মিস্টার রাজারাও চৌধুরী, মাথার ওপর হাত তুলে দাঁড়াও। তোমার সঙ্গে ছেলে দুটিকেও তাই করতে বলো। কাকাবাবু বললেন, কেন? হাত তুলে গৌরাঙ্গ হতে হবে কেন? আমি ক্রাচ নিয়ে চলি, দুহাত তুললে ক্রাচ ধরবো কী করে? লোকটি আবার ধমকে সুরে বলল, ক্রাচ ফেলে দিয়ে এক পায়ে দাঁড়াও। তোমার দিকে রিভলভার তাক করা আছে। যা বলছি চটপট শোনো। কাকাবাবু বিরক্তির সঙ্গে বললেন, এ কি উটকো ঝামেলা? তুমি কে? আমার সঙ্গে তোমার কিসের শত্রুতা? লোকটি বলল, হাত তুলতে আর দেরি করলে আমি গুলি চালাবো। কাকাবাবু বললেন, সন্তু, জোজো, হাত তুলেই ফেলো। এত করে যখন বলছে। তিনি ক্রাচ দুটো মাটিতে ফেলে দিলেন। লোকটি বলল, রাজা রায় চৌধুরী, আমি তোমাদের এখনই কোনো ক্ষতি করব না, তবে তোমাকে একটি কাজ করতে হবে। পিন্টু ডিমেলোকে পুলিশের হাত থেকে তোমাকে ছাড়িয়ে আনতে হবে। কাকাবাবু যেন আকাশ থেকে পড়লেন। দারুণ অবাক হয়ে বললেন, পিন্টু ডিমেলো? সে আবার কে? এই রকম কারুকে আমি চিনি না, নামও শুনিনি। লোকটি বলল, তুমি তার নাম শোনোনি? তুমি ধুমল কোলকে তো জানো। তুমি তাকে অ্যারেস্ট করে জেলে ভরিয়ে দিয়েছ। সেই সূত্রে কাল পিন্টু ডিমেলোও ধরা পড়েছে। কাকাবাবু বললেন, আমি কারুকে অ্যারেস্ট করব কি করে? আমি কি পুলিশ নাকি? ধুমল কোল মানে যে লোকটা মুঘল বাদশাহদের আমলের টাকা জাল করে। এক একটা টাকার দাম 10-15 লাখ টাকা। এটা একটা দারুণ বড় ব্যবসা। আমি জাল টাকাগুলো ধরে ফেলে ধুমল কোলের ডেরার সন্ধান দিয়ে দিয়েছি সরকারকে। তারপর পুলিশের কাজ পুলিশ করেছে। ধুমলের দলে কে যে ছিল আমি তা জানবো কী করে? লোকটি বলল, ধুমলটা একটা বাজে লোক। ওকে সারা জীবন জেলে ভরে রাখো কিংবা ফাঁসি দাও, যা খুশি করো, কিন্তু পিন্টু ডিমেলোকে ছেড়ে দিতেই হবে, আর সে দায়িত্ব নিতে হবে তোমাকে। কাকাবাবু বললেন, আমি দায়িত্ব নেব? আমি ছেড়ে দিতে বললেও পুলিশ ছাড়বে কেন? লোকটি বলল, কেসটা তো টাকা জাল করার। তুমি বলবে ডিমেলোর নামে কোনো চার্জ নেই। ওসব বাজে কাজ ডিমেলো করে না। ডিমেলো ইচ্ছে করলে ওরকম 5টা ধুমলকে কিনে আবার বিক্রি করে দিতে পারে। ধুমলটা নিজের দোষ ঢাকার জন্য ডিমেলোর নাম বলে দিয়েছে। পুলিশ যখন আসে তখন ডিমেলো ঘুমিয়েছিল, তাই পালাতে পারেনি। কাকাবাবু বললেন, খুবই আফসোসের কথা। পুলিশের আগে থেকে খবর দিয়ে আসা উচিত ছিল। লোকটা বলল, পুলিশের আগেও একবার হঠাৎ ডিমেলোকে ধরেছিল। সেবার ওর নামে 5টা খুনের চার্জ দিয়েছিল। একেবারে ফলস চার্জ। আমাদের লাইনে সবাই জানে ডিমেলো এ পর্যন্ত নিজের হাতে মাত্র 2টো মার্ডার করেছে। 5টা হতে এখনও দেরি আছে। পুলিশ সে 2টোরও প্রমাণ পায়নি। কাকাবাবু বললেন, 2টো মার্ডার তো অতি সামান্য ব্যাপার। অন্তত 5টা না হলে শাস্তির প্রশ্নই ওঠে না। জোজো আর সন্তু চুপ করে সব শুনছে। এই সময় জোজো হু করে হেসে উঠল। লোকটি তার দিকে ফিরে বলল, শাট আপ। কাকাবাবু বললেন, আমি তো চোর ডাকাত কিংবা খুনিদের নিয়ে কারবার করি না। ওসব আমার এখতিয়ারের বাইরে। তুমি ডিমেলোকে ছাড়াবার জন্য আমার কাছে এসেছো কেন? বরং কোনো মন্ত্রীর কাছে গেলে। লোকটি বলল, এখন অন্য পার্টির সরকার, মন্ত্রী টন্ত্রীতে সুবিধা হবে না। পুলিশের বড় কর্তারা সবাই তোমার কথা শোনে। এখনও কেস ওঠেনি। তুমি বললে ছেড়ে দেবে। আমরা ওকে চুপচাপ ছাড়িয়ে নিতে চাই। কাকাবাবু বললেন, প্রথম কথা, পুলিশের কর্তারা আমার এ অন্যায় অনুরোধ শুনবেন না। দ্বিতীয় কথা, আমি এরকম অন্যায় অনুরোধ করতে যাবই বা কেন? লোকটি বলল, অন্যায় আবার কি? টাকা জাল করার কেসের সঙ্গে ডিমেলোর কোনো সম্পর্ক নেই। ধুমলকোল ইচ্ছে করে তাকে জড়িয়েছে। তুমি টাকা জাল করার ব্যাপারটা ধরতে এসেছো।
তুমি বলবে ডিবেলো তোমার কেসের বাইরে। কাকাবাবু বললেন, এসব কোর্টেই প্রমাণ হবে, তোমার বা আমার মুখের কথার কোনো মূল্য নেই। লোকটি আবার বিরক্তভাবে বলল, বললাম না কেসটা কোর্টে ওঠার আগেই সব ব্যবস্থা করতে হবে, কালকের মধ্যেই। তারপর সে হাঁক পারল, ভিকো ভিকো। এবার দেখা গেল অন্ধকারে আরেকটি লোক দাঁড়িয়ে আছে। সে এগিয়ে এলো। এরই মধ্যে একটু একটু চাঁদের আলো ফুটেছে। তাতে দেখা যাচ্ছে যার হাতে টর্চ আর রিভলভার সে লম্বা ছিপছিপে, আর ভিকো নামে লোকটি গাট্টা গোট্টা। লম্বা লোকটি বলল, রায়চৌধুরী, তোমার সঙ্গের একটি ছেলেকে আমি সঙ্গে নিয়ে যাব। ডিবেলো ছাড়া না পেলে সে মুক্তি পাবে না, তবে ওর ক্ষতি করা হবে না। কাকাবাবু এখনও হালকাভাবে বললেন, ওদের একজনকে নিয়ে যাবে? সর্বনাশ, ওরা দারুণ বিচ্ছু ছেলে, তোমাকে একেবারে জ্বালাতন করে মারবে। লোকটি কোনো রসিকতার ধার ধারে না, গম্ভীরভাবে বলল, সে আমি বুঝবো। ভিকো, এই ছেলেটাকে ধরো। সে টর্চের আলো ফেলল জোজোর মুখে। সন্তু সঙ্গে সঙ্গে বলে উঠল, ওকে নয়, ওকে নয়, ওর বদলে আমাকে নিন। জোজো বলল, না না, আমাকে বলেছে। সন্তু বলল, না জোজো, উনি দুজনের একজনকে বলেছেন, আমিই যাচ্ছি। জোজো বলল, তুইও তো হিংসুটেপনা করছিস কেন রে? আমার কথা আগে বলেছে, আমার ফার্স্ট চান্স। সন্তু বলল, তুই খিদে সহ্য করে থাকতে পারবি না। জোজো বলল, কে বলেছে পারবো না? আমি একবার রকি অ্যান্ডিজে আটকা পড়ে 13 দিন না খেয়েছিলাম, দরকার হলে আমি সব পারি। লম্বা লোকটি বলল, অত কথা কিসের? ভিকো, এই ছেলেটিকে ধরে নিয়ে চলো। ভিকো জোজোর কাঁধে হাত দিয়ে জামার কলারটা খিমচে ধরল। এইবার কাকাবাবু গর্জে উঠে বললেন, খবরদার, ওর গায়ে হাত দেবে না, আমার সঙ্গে এখনো কথা শেষ হয়নি। তিনি জোজোকে আড়াল করার জন্য এগিয়ে আসতে গেলেন। আবার একটা পাথরে পা লেগে আছাড় খেয়ে পড়লেন। খুব জোরে মাথা ঠুকে গেল। তারপর তিনি আর কোনো শব্দও করলেন না, উঠেও বসলেন না। লম্বা লোকটি টর্চ ফেলল কাকাবাবুর মুখে। কাকাবাবু চিত হয়ে পড়ে আছেন, হাত পা ছড়িয়ে, চোখের পাতা খোলা, চোখের মনি স্থির। সন্তু হাঁটু গেড়ে পাশে বসে ডাকতে লাগলো, কাকাবাবু, কাকাবাবু। কোনো সাড়া নেই। সন্তু কাকাবাবুর বুকে মাথা রেখে হৃৎস্পন্দন শোনার চেষ্টা করল। লম্বা লোকটি জিজ্ঞেস করল, কি হলো, অজ্ঞান হয়ে গেছে? সন্তু অদ্ভুত ফ্যাকাশে গলায় বলল, বুঝতে পারছি না, মনে হচ্ছে হার্টবিট নেই। জোজো চেঁচিয়ে বলল, কি বলছিস সন্তু, নাকের কাছে হাত নিয়ে দেখ। লম্বা লোকটি বলল, হার্টবিট নেই মানে? বললেই হলো, একটা আছাড় খেয়েই। ওসব ভরং আমার কাছে খাটবে না, তুমি সরে যাও, আমি দেখছি। সে টর্চটা ভিকোর হাতে দিয়ে হাঁটু গেড়ে বসলো কাকাবাবুর পাশে। তারপর কড়া গলায় বলল, রায়চৌধুরী, আমার সঙ্গে চালাকি করে লাভ নেই, উঠে বসো। কাকাবাবু একইভাবে পড়ে রইলেন। লোকটি কাকাবাবুর দুগালে ছোট ছোট থাপ্পড় মারতে লাগলো। নাকের তলায় আঙুল রেখে দেখল, 2-3 বার চাপ দিল বুকে। রীতিমতন ঘাবড়ে গিয়ে সে বলল, মাই গড, সত্যি মরে গেল নাকি লোকটা? কিছুই তো পাওয়া যাচ্ছে না। আমার বসদের কি কৈফিয়ত দেব? তারা ভাববে আমিই মেরে ফেলেছি। পাশে দাঁড়ানো সন্তুকে সে জিজ্ঞেস করল, এর হার্টের অসুখ ছিল? সন্তু মুখ নিচু করে চোখ মুছছে, মাথা নেড়ে জানালো, না। লোকটি কাকাবাবুর বুকে কান ঠেকিয়ে শব্দ শোনার চেষ্টা করল। আর তক্ষুনি মৃত কাকাবাবু বেঁচে উঠলেন। লোহার মতন দুহাতের মুঠোয় লোকটির গলা চেপে ধরলেন প্রচণ্ড শক্তিতে। লোকটা শুধু একবার শব্দ করল, আক। সন্তু সঙ্গে সঙ্গে লোকটির রিভলভার ধরা হাতটায় একটা ক্যারাটের লাথি কষালো। রিভলভারটা উঠে গেল শূন্যে। জোজো আর ভিখো দুজনেই ছুটে গেল সেটা ধরতে। জোজোর পাতলা চেহারা, সে উঁচুতে লাফিয়ে ক্যাচ ধরে ফেলল। সেটা সে নিজের কাছে না রেখে সঙ্গে সঙ্গে ছুড়ে দিল সন্তুর দিকে। সন্তু সেটা লুফে নিয়েই ভিকোকে বলল, পিছু হটো, পিছু হটো। লম্বা লোকটা এর মধ্যে অজ্ঞান হয়ে গেছে। কাকাবাবু তাকে পাশে নামিয়ে রেখে নিজে উঠে বসলেন। কোটের ধুলো ঝাড়তে ঝাড়তে বললেন, রাবিশ, আজকালকার গুন্ডা বদমাশগুলো কোনো ট্রেনিং নেয় না, ভাবে যে হাতে একটা রিভলভার পেলেই সব কিছু জয় করে ফেলবে। রিভলভার ধরাটাও তো শিখতে হয়। ওর উচিত ছিল রিভলভারটা আমার কপালে ঠেকিয়ে তারপর আমাকে পরীক্ষা করে দেখা। সন্তু বলল, কাকাবাবু, তোমার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। কাকাবাবু বললেন, ধুর পাগল, হার্টবিট বন্ধ হয়ে গেলে কি মানুষ বাঁচে নাকি? বড় জোর 30 সেকেন্ড। ইচ্ছে করলে, মানে শিখলে, কয়েক মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকা যায়। সন্তু বলল, আমি তোমার বুকে কোনো শব্দ পাইনি। কাকাবাবু হেসে বললেন, তুই ভয় পেয়ে গেছিলি নাকি রে? আমি তো ভেবেছিলাম তুই অভিনয় করছিস। জোজো বলল, আমি ভয় পাইনি, আমি জানতুম
তুমি কিছু একটা ম্যাজিক দেখাচ্ছ। কাকাবাবু বললেন, ঠিক ম্যাজিক নয়, যোগব্যায়াম করে এটা শিখেছি। মাঝে মাঝে হৃৎপিণ্ডটাকে একটু বিশ্রাম দেবার জন্য আস্তে করে দেওয়া যায়। তখনও চলে ঠিকই, তবে আস্তে, ঘুমের মধ্যে যেমন হয়, বাইরে থেকে সহজে বোঝা যায় না। জোজো বলল, আমি রিভলভারটা কীরকম ক্যাচ ধরলুম দেখলেন? ওটা যদি ওই ভিকো ধরে নিত তাহলে সব কিছু আবার অন্যরকম হয়ে যেত, তাই না? কাকাবাবু বললেন, ততক্ষণে আমি আমারটা বার করে ফেলতাম। তবু যা হোক, তুমি দারুণ ক্যাচ ধরেছো ঠিকই। জোজো বলল, আমি ক্রিকেটে উইকেট কিপার হয়ে খেলেছি। কাকাবাবু বললেন, তুমি অনায়াসে রঞ্জি ট্রফিতে খেলতে পারো। জোজো তাচ্ছিল্যের সঙ্গে বলল, মোহনবাগান ক্লাব থেকে আমাকে কতবার ডেকেছে, কিন্তু আমি ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছি, এখন পিয়ানো শিখছি। সন্তু রিভলভারটা তাক করে আছে ভিকোর দিকে। সে দুহাত তুলে আছে। এ পর্যন্ত সে একটাও কথা বলেনি। বোবা কিনা কে জানে। কাকাবাবুর লম্বা লোকটার গলায় হাত বুলিয়ে বললেন, বেশ ফুলে গেছে, তবে ওর জ্ঞান ফিরে আসবে একটু বাদেই। কিন্তু ততক্ষণ কি আমরা এখানে বসে থাকব? ভিকোর দিকে তাকিয়ে তিনি বললেন, ওহে, একে নিয়ে যাও, নিচে গিয়ে মুখে জলের ছিটে টিটে দাও। ভিকো এগিয়ে এসে লম্বা লোকটাকে কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করতেই সে আহ করে উঠল। তার জ্ঞান ফিরে আসছে। সে আচ্ছন্নভাবে বলল, কিয়া হুয়া? জোজো বলল, হুক্কা হুয়া। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তুমি আমার নাম ধরে ডাকছিলে, তুমি আমাকে চেনো? লোকটি কোনো উত্তর দিল না। কাকাবাবু আবার জিজ্ঞেস করলেন, তোমার নামটা কি তা তো জানা হলো না? লোকটি তার উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, মাই গান, হোয়ার ইজ মাই গান? কাকাবাবু বললেন, ওটা তুমি ফেরত পাবে না, পুলিশের কাছে জমা দেব, যদি তোমার লাইসেন্স থাকে সেখান থেকে ফেরত নিও। লোকটি এবার বলল, রাজা রায় চৌধুরী, এর শাস্তি তুমি পাবে, তোমাকে এমন শাস্তি দেওয়া হবে। কাকাবাবু তাকে থামিয়ে দিয়ে বললেন, যাও যাও, এখন বাড়ি যাও, গলায় গরম গরম শেক দাও, না হলে আরও ফুলে যাবে। এবারে ভিকো তাকে টানতে টানতে নিয়ে গেল। ওরা অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, চল, আমাদের হোটেলে ফিরতে হবে তাড়াতাড়ি, জামাটামা বদলে বেরুতে হবে আবার। অধ্যাপক ভার্গবের বাড়িটি একটি টিলার ওপর। এখান থেকেও সমুদ্র দেখা যায়। বাড়ির সামনে অনেকখানি বাগান, গেটের সামনে দুজন বন্দুকধারী গার্ড। একবার অধ্যাপক ভার্গবের ওপর গুন্ডারা হামলা করেছিল, তারপর থেকেই এরকম পাহারার ব্যবস্থা হয়েছে। কাকাবাবুদের গাড়িটা থামতেই একজন গার্ড এগিয়ে এলো পরিচয় জানাবার জন্য, কিন্তু কাকাবাবুকে দেখেই চিনতে পেরে সে স্যালুট দিয়ে বলল, আসুন স্যার। গাড়ি থেকে নেমে জোজো বলল, কি সুন্দর জায়গায় বাড়িটা, ইতালিতে এরকম একটা বাড়িতে আমি থেকেছি। সন্তু জিজ্ঞেস করলো, সেটা কার বাড়ি ছিল? জোজো বলল, একসময় সে বাড়ি ছিল লিওনার্দো দা ভিঞ্চির, নাম শুনেছিস তো? তারপর সেই বাড়িটা নিয়ে নেয় মুসোলিনি, এর নাম শুনেছিস? সন্তু দুবারই মাথা নাড়ল দেখে জোজো বলল, খুব তো মাথা নেড়ে যাচ্ছিস, সত্যি সত্যি চিনিস বলতো? সন্তু বলল, মোনালিসা নামের বিখ্যাত ছবিটা এঁকেছিলেন মুসোলিনি, আর লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন হিটলারের চামচে। কাকাবাবু হেসে ফেললেন। জোজো বলল, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? সন্তু বলল, আমি ভুল না বললে তুই ঠিক করে দিবি কি করে, সেই জন্য উল্টে দিয়েছি। কাকাবাবু জিজ্ঞেস করলেন, জোজো, তুই যখন বাড়িটাতে ছিলি তখন তার মালিককে? জোজো বলল, কাউন্ট কুইজারলিং, আপনি এর নাম শুনেছেন? কাকাবাবু বললেন, কাউন্ট কুইজারলিং, না, এ নাম তো শুনিনি। জোজো বলল, ইনি তিমি মাছের গান রেকর্ড করে বিখ্যাত হয়েছেন, আমার বাবার শিষ্য ছিলেন। কাকাবাবু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললেন, হ্যাঁ, তিমিও গান গায় কোথায় যেন পড়েছি, তুই শুনেছিস সেই গানের রেকর্ড? জোজো বলল, অনেকবার। তিমি মাছের গলার আওয়াজ অনেকটা ভীমসেন যোশীর মতো। ওই বাড়িটাতে আবার ভূত ছিল, খুব জ্বালাতন করতো। সন্তু বলল, তাই নাকি? তুই ভূতও দেখেছিস? জোজো বলল, সবাই দেখেছে, খাবার টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতো হ্যাংলার মতো। কার ভূত জানিস? মুসোলিনির। সেই ভূত তাড়াবার জন্যই তো বাবাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। সন্তু বলল, উনি কি করে ভূত তাড়ালেন? জোজো বলল, বাবা তিব্বত থেকে একটা মন্ত্র শিখে এসেছিলেন যাতে ভূতদের ছোট করে ফেলা যায়। মনে কর ভূতটার সাইজ 6 ফুট, সেটা হয়ে গেল 6 ইঞ্চি। তারপর বাবা সেই 6 ইঞ্চি ভূতটাকে পুড়ে ফেললেন একটা কাচের বোতলে। ভূতরা জানিস তো দেওয়াল ভেদ করে চলে যেতে পারে, লোহার দরজাও ভেদ করে যেতে পারে, কিন্তু কাঁচকে ভয় পায়, নিজের ছায়া দেখতে পায় তো। কাকাবাবু বললেন, এটাও একটা নতুন খবর, ভূতরা যে কাচের দেওয়াল ভেদ করতে পারে না, এটা আগে জানা ছিল না। সন্তু জিজ্ঞেস করল, তারপর সেই বোতলটার কি হলো? জোজো বলল, সেটা রোমের ন্যাশনাল মিউজিয়ামে রাখা আছে, যে কেউ গিয়ে দেখে আসতে পারে। কাকাবাবু বললেন, একবার গিয়ে দেখতে হবে তো,
জোজোর কাছ থেকে কত কিছু শেখা যায়। সন্তু বলল, মুসলিনের ভূত নাম দিয়ে তুই একটা গল্প লিখে ফেলতে পারিস। জোজো বলল, লিখবো লিখবো, যেদিন আমি লিখতে শুরু করব দেখবি তখন অন্য সব লেখকরা ফ্ল্যাট হয়ে যাবে। কাকাবাবু দরজায় বেল টিপলেন। স্বয়ং প্রফেসর ভার্গব খুলে দিলেন দরজা। প্রফেসর ভার্গবের ছোট্টখাট্ট চেহারা, মাথায় টাক, মুখে সাদা দাড়ি, হলুদ রঙের একটা সিল্কের আলখাল্লা পরে আছেন। কাকাবাবুকে দেখেই তিনি উচ্ছ্বসিতভাবে বললেন, আসুন আসুন। ওহ রায়চৌধুরী, এই নিয়ে দুবার আপনি আমাকে বাঁচালেন। আমার মান সম্মান সব যেতে বসেছিল। কাকাবাবু বললেন, আরে না না, আমি আর এমন কি করেছি। প্রফেসর ভার্গব কাকাবাবুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। ঘরের মধ্যে অনেক পুরনো আমলের পাথরের মূর্তি সাজানো রয়েছে। দেওয়ালের গায়ে কাচের আলমারিতেও বিভিন্ন যুগের মাটির বাসনপত্র আর ছোটোখাটো জিনিস, যেন মিউজিয়ামের একখানা ঘর। অবশ্য সোফা সেট আর চেয়ারও আছে, তাতে বসে আছেন আরও 5-6 জন মানুষ। এরাও নিমন্ত্রিত। একজন কাকাবাবু চিনলেন, পুলিশ কমিশনার পদ্মনাভন। অন্য সবাই ইতিহাসের পণ্ডিত। আরেকজন লম্বা ছিপছিপে লোক এদিকে পেছন ফিরে দেওয়ালের আলমারি জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। তিনি এবার মুখ ফিরিয়ে বললেন, আমার সঙ্গে আলাপ করিয়ে দিলেন না? কাকাবাবু খুব অবাক হয়ে বললেন, আরে নরেন্দ্র, তুমি হঠাৎ এখানে এলে কি করে? নরেন্দ্র ভার্মা হেসে বললেন, কেন, তুমি নেমন্তন্ন পেতে পারো, আর আমাকে বুঝি প্রফেসর ভার্গব নেমন্তন্ন করতে পারেন না? কাকাবাবু বললেন, কিন্তু তুমি এ সময় ভাইজাকে এসেছো সেটাই তো জানি না। সুকুমার রায়ের লেখা তো পড়নি? পড়লে তোমায় বলতাম, গেছো দাদা। কখন যে কোথায় থাকো তা ঠিক নেই। নরেন্দ্র ভার্মা বললেন, হায়দ্রাবাদে এসেছিলাম একটা কাজে। খবরের কাগজে দেখলাম তুমি এই শহরে আছো, তাই চলে এলাম তোমাকে একটা সারপ্রাইজ দিতে। এখানে এসে পড়েছি গেট ক্রাশ করে। প্রফেসর ভার্গব বললেন, নরেন্দ্রজি, এবার মিস্টার রাজা রায়চৌধুরী কীভাবে আমাকে বাঁচিয়েছেন তা সবটা শুনেছেন? নরেন্দ্র ভার্মা বললেন, খবরের কাগজে যেটুকু পড়েছি। নিমন্ত্রিতদের মধ্যে একজন ইতিহাসের অধ্যাপক বললেন, আমরাও সবটা জানি না, বলুন না শুনি। প্রফেসর ভার্গব বিস্তারিতভাবে বলতে শুরু করলেন। ভার্গব একসময় ইতিহাসের অধ্যাপক ছিলেন, রিটায়ার করেছেন অনেক দিন আগে। এখনও তিনি বহু মূর্তি সংগ্রহ করেন, বহু পুরনো আমলের ছবি, মুদ্রা, অস্ত্রও আছে তার কাছে। এসবের কিছু কিছু তিনি মাঝে মাঝে বিক্রিও করেন। মাসখানেক আগে একজন খুব বড় ব্যবসায়ী তার কাছ থেকে সম্রাট শাহজাহানের আমলের 5টি স্বর্ণমুদ্রা কিনেছিলেন 7.5 লক্ষ টাকা দিয়ে। কয়েকদিন পরেই সেই ব্যবসায়ীটি থানায় ডায়েরি করলেন যে ওই 5টা কয়েনই নকল। প্রফেসর ভার্গব জেনে শুনে তাকে জাল জিনিস বিক্রি করেছেন। পুলিশ যখন খোঁজ নিতে এলো তখন প্রফেসর ভার্গব তো খুবই অবাক হলেন। তিনি ওই কয়েনগুলো সংগ্রহ করেছিলেন রাজস্থানের এক রাজা আর বংশধরের কাছ থেকে। তিনি নিজে একজন বিশেষজ্ঞ। কেনার সময় তিনি ভালো করে পরীক্ষা করে দেখে নিয়েছিলেন ওগুলো জাল হতেই পারে না। সেই ব্যবসায়ীটির কাছ থেকে 5খানা মুদ্রা নিয়ে যাচাই করতে দেওয়া হলো। তারা 3জনই জানালেন যে মুদ্রাগুলি সত্যিই জাল। শাহজাহানের আমল তো দূরের কথা, ওগুলো বানানো হয়েছে হাল আমলে। প্রফেসর ভার্গব রাজস্থানের যে রাজার নাম বলেছিলেন, পুলিশ খোঁজ নিয়ে দেখল রাজস্থানে ওই নামে কোনো রাজা বা রাজকুমার কখনো ছিল না, সে নামটাও জাল। এর মধ্যেই আরেকজন ব্যবসায়ী থানায় অভিযোগ জানালো যে সেও প্রফেসর ভার্গবের কাছ থেকে 3টি আকবরী মোহর কিনেছিল, সেগুলোও জাল। এরপর প্রফেসর ভার্গবকে গ্রেপ্তার করা ছাড়া পুলিশের আর কোনো উপায় নেই। ইতিহাসের অধ্যাপক সুভাষ রাও বললেন, আমরা খুব অবাক হয়ে গিয়েছিলাম। প্রফেসর ভার্গব এত বড় পণ্ডিত, তিনি মুদ্রাগুলো আসল না নকল তা চিনবেন না? এমন হতে পারে না। অথচ তার কাছ থেকেই লোকে এগুলো কিনেছে। পুলিশ কমিশনার পদ্মনাভন বললেন, আমি ভার্গবকে অনেক দিন ধরে চিনি, শ্রদ্ধা করি, অথচ আমারই আদেশ নিয়ে ওকে গ্রেপ্তার করতে হলো। অবশ্য কোর্টে ওর জামিন পাওয়া নিয়ে আমরা আপত্তি করিনি। ভার্গব বললেন, জামিনে ছাড়া পেলাম তো বটে, কিন্তু তারপর মামলা চলবে। আমার দারুণ বদনাম রটে গেল। কেউ আমার কথা বিশ্বাস করে না। আমার তখন দিশাহারার মতো অবস্থা। তাই একদিন রায়চৌধুরীকে ফোন করে পরামর্শ চাইলাম। পদ্মনাভন বললেন, রায়চৌধুরী, এর পরের অংশটা আপনি বলুন। কাকাবাবু বললেন, অপরাধ জগৎ নিয়ে তো আমার কারবার নয়, আমি রহস্য সন্ধানী। ভার্গব আমার অনেক দিনের বন্ধু, আমিও ইতিহাসের ভক্ত। পুরনো আমলের মুদ্রা নিয়ে কিছু নাড়াচাড়া করেছি একসময়। যাদের আমি বন্ধু বলে মেনে নিই তাদের আমি 100 ভাগ বিশ্বাস করি। সুতরাং আমি ধরেই নিলাম ভার্গবের পক্ষে জাল মুদ্রা বিক্রি করা একেবারেই সম্ভব নয়। নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। পদ্মনাভন বললেন,
এমনিতে 50 টাকা, 100 টাকার নোট কেউ কেউ জাল করে, ধরাও পড়ে যায়, কিন্তু ইতিহাসের আমলের কয়েনও যে জাল হয় সেই কথা আগে শুনিনি। কাকাবাবু বললেন, এটা একটা খুব লাভজনক ব্যবসা, সারা পৃথিবীতেই চলে। ভার্গবের ফোন পেয়ে ভাবলাম কে দেখাই যাক ব্যাপারটা। ভার্গবকে বললাম, আমি ভাইজ্যাক যাচ্ছি, কিন্তু তোমার বাড়িতে উঠব না। আমার কথা কখনো জানাবারও দরকার নেই। তাই আমার দুই চেলা সন্তু আর জোজোকে নিয়ে এসে উঠলাম একটা হোটেলে, যেন বেড়াতে এসেছি। ভার্গব বললেন, আশ্চর্য ব্যাপার, মাত্র 3 দিনের মধ্যে রায়চৌধুরী ওদের ধরিয়ে দিতে পারলেন। পদ্মনাভন বললেন, সত্যি, আপনি আমাদেরও তাক লাগিয়ে দিয়েছেন। কাকাবাবু বললেন, ব্যাপারটা তো খুব সোজা। আপনারা যদি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ভার্গবের পক্ষে এ কাজ করা সম্ভবই নয়, তাহলেই উল্টো দিকটা দেখতে পেতেন। তা নয়, আপনারা ভেবেছিলেন হলেও হতে পারে। মানুষকে চেনা শক্ত। ভার্গবকে দেখে ভালো মানুষটি মনে হয়, কিন্তু সেই গোপনে 2 নম্বর কারবার করে। ইতিহাসের অধ্যাপকরা মাথা নিচু করলেন। পদ্মনাভন বললেন, সত্যিই আমাদের তাই মনে হয়েছিল, সেজন্য আমি ক্ষমা চাইছি। কাকাবাবু বললেন, উল্টো দিকটা হচ্ছে এই, কিছু লোক এসে ভার্গবের কাছ থেকে অনেক টাকা দিয়ে কিছু দুর্লভ মুদ্রা কিনে নিয়ে গেছে। তারপর সেগুলোকে চটপট জাল করে সেই জাল টাকাই জমা দিয়েছে থানায়। দোষ চাপিয়েছে ভার্গবের ঘাড়ে। এবার তারা ভার্গবের কাছ থেকে টাকা ফেরত আদায় করবে, আর আসল মুদ্রাগুলো বিক্রি করে দেবে অন্য জায়গায়। যদি বিদেশে চালান করে দিতে পারে, তাতে অনেক বেশি লাভ। জোজো বলল, এবারেই প্রথম কাকাবাবুকে ছদ্মবেশ ধরতে দেখেছি। কাকাবাবু হেসে বললেন, আমি খোড়া মানুষ, আমার পক্ষে ছদ্মবেশ ধরা বেশ শক্ত। আমার চেহারাটা অনেকেই চেনে, আর খোড়া পাটা তো লুকোতে পারবো না। তাই একটা হুইল চেয়ার ভাড়া করে আরও বুড়ো সাজলাম, থুত্থুরে বুড়ো আর দুটো পাই অচল। সেই হুইল চেয়ার নিয়ে ঘোরাঘুরি করতে লাগলাম কয়েকটা দোকানে। প্রত্যেক শহরেই কিছু অ্যান্টিক জিনিসপত্রের দোকান থাকে। মূর্তি, ভাস, কয়েন, ছবি এইসব পাওয়া যায়। বিখ্যাত জিনিসগুলো এদেশের কোথায় কার কাছে আছে ওরা সব খবর রাখে। আমার পরিচয় হলো পাটিয়ালার মহারাজের কাকা। পাটিয়ালার মহারাজের সত্যিই একজন কাকা আছেন, যার শখ হচ্ছে খুব দামি দামি পুরনো জিনিস সংগ্রহ করা। এখানে একটা বড় অ্যান্টিকের দোকানে গিয়ে বললাম, আমার কয়েকখানা আকবরী মোহর চাই, যত টাকা লাগে দেব। প্রথমে ওরা বলল ওদের স্টকে ওরকম জিনিস নেই। দ্বিতীয় দিন গিয়ে দেখলাম, যেখান থেকে পারো জোগাড় করে দাও, এক একটা মোহরের দাম দেব 10 লাখ টাকা। অত টাকার লোভ ওরা সামলাতে পারল না। এক দোকানদার বলল, আপনি সন্ধ্যের পর আসুন। গেলাম 7:30টার সময়। এবার প্রথম থেকেই সন্তুকে সঙ্গে নিইনি। ওকেও কেউ কেউ চিনে ফেলতে পারে। শুধু জোজো আমার হুইল চেয়ার ঠেলে নিয়ে যায়। অবশ্য ওকেও দাড়িগোঁফ লাগিয়ে বয়স্ক সাজিয়েছিলাম। জোজো বলল, বাকিটা আমি বলবো। দোকানদারটা আমাদের নিয়ে গেল ডলফিনস নোজ পাহাড়ের কাছে একটা বাড়িতে। সে বাড়ির মাটির তলায় ঘর আছে। দুজন লোক বসেছিল সেখানে। তাদের একজন বলল, আপনি আকবরী মোহর খুঁজছেন? দিতে পারি। ক্যাশ টাকা এনেছেন? কাকাবাবু বললেন, লাখ লাখ টাকা কি সঙ্গে আনা যায়? সে তো বিরাট বোঝা। আমার কাছে ডলার আছে। ডলার শুনে ওদের লোভ আরও বেড়ে গেল। তারপর কাকাবাবু বললেন, আমি বুড়ো হয়েছি বলে আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। নকল চালাবার চেষ্টা করো না। প্রত্যেকটা কয়েন আমি পরীক্ষা করে দেখে নেব। এবার ওরা একটা ভেলভেটের বাক্স নিয়ে এলো। তার মধ্যে রয়েছে সেই 3টে সোনার টাকা। কাকাবাবু বললেন, মোটে 3টে? আর নেই? ওরা আরও 3টে এনে দিল। কাকাবাবু 2খানা মোহরই ডান হাতের তালুতে রেখে পরীক্ষা করতে লাগলেন। তারপর সেগুলোর মধ্যে থেকে 3খানা বেছে নিয়ে মাটিতে ফেলে দিয়ে বললেন, এগুলো ঝুটো মাল। শোনো, সারা পৃথিবীর যারা কয়েন এক্সপার্ট তারা আমাকে চেনে। আজ পর্যন্ত আমাকে কেউ ঠকাতে পারেনি। আসল মাল মোটে 3টের বেশি নেই, তা বললেই পারতে। ওদের একজন বলল, আমরা তো স্যার এত বুঝি না, দালালদের কাছ থেকে কিনি। মুঘল আমলের অন্য কয়েন চলবে? শাহজাহানের মোহর? কাকাবাবু বললেন, শাহজাহানের আমলের মোহর আমার নিজের কালেকশানে বেশ কয়েকটা আছে, তবু নিয়ে এসো দেখি। এবার ওরা নিয়ে এলো আরও কয়েকটা ভেলভেটের বাক্স। তার একটা খুলেই কাকাবাবু আমার দিকে ফিরে বললেন, মোহন সিং, এখন কটা বাজে? ঠিক 9টার মধ্যে আমাকে ডিনার খাওয়ার জন্য ফিরে যেতে হবে। এই কটা বাজে ছিল আমাদের আগে থেকে ঠিক করা কোর্ট। আমি ঘড়ি দেখে সময় বলে দিয়ে ওদের জিজ্ঞেস করলুম, বাথরুমটা কোথায়? আমার আজ দুপুর থেকে পেট খারাপ। আমি পেটটা চেপে ধরতেই ওরা আমাকে একটা বাথরুম দেখিয়ে দিল। তার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে আমি মোবাইল ফোনে খবর দিলুম পুলিশ কমিশনারের অফিসে। সেটাও কাকাবাবু আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। 10 মিনিটের মধ্যে কাছাকাছি থানা থেকে পুলিশ এসে গেল। তখনও কাকাবাবু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মোহরগুলো পরীক্ষা করছেন। কাকাবাবু বললেন,
এতে বোঝা গেল মোবাইল ফোনের উপকারিতা। গোপনে খবর দেওয়ার খুব সুবিধে। পুরো দলটাই ধরা পড়ে গেল। প্রফেসর ভার্গব বললেন, আসল কয়েনগুলো উদ্ধার হলো বলেই আমি বেঁচে গেলাম। সুভাষ রাও বললেন, রোমহর্ষক কাহিনী। তবু একটা কথা জিজ্ঞেস করব রায়চৌধুরী সাহেব, আপনি বুড়ো মানুষ, সঙ্গে মাত্র এই ছেলেটি, ওই গুন্ডাদের ডেরায় ঢুকেছিলেন, যদি আপনাদের খুন করে সব টাকা পয়সা কেড়ে নিত? ওরা নিশ্চয়ই ভেবেছিল আপনার কাছে অনেক ডলার আছে। এখানে তো যখন তখন খুন হয়। কাকাবাবু বললেন, অপরাধ জগতেও নানা রকম শ্রেণীভেদ আছে। যারা জালিয়াত তারা সাধারণত খুন জখমের মধ্যে যায় না। স্মাগলাররা যেমন ডাকাতি করে না। তাছাড়া একজন সাধারণ লোককে খুন করতে পারে, কিন্তু পাতিয়ালার মহারাজের কাকাকে খুন করলে যে খুব হইচই পড়ে যাবে তা ওরা জানে। আর আমি বুড়ো সাজলেও তেমন বুড়ো তো নই। আমার একখানা থাপ্পড় অনেকেই সহ্য করতে পারে না। তাছাড়া আমার কাছে রিভলভার ছিল, একবার সেটা হাতে নিলে অন্তত 2-4 জন লোক সামনে দাঁড়াতে পারবে না। সুভাষ রাও বললেন, তবু আপনার সাহস আছে বটে। বাপরে। জোজো বলল, আজকেই তো সন্ধ্যের সময়। পদ্মনাভন বললেন, আজ আবার সন্ধ্যাবেলা কি হয়েছিল? কাকাবাবু তার উত্তর না দিয়ে জিজ্ঞেস করলেন, পিন্টু ডিমলো কে বলুন তো? পদ্মনাভন বললেন, আরে সে এক মজার ব্যাপার। এই মুদ্রা জালিয়াতির যে প্রধান পাণ্ডা তার নাম হলো ধুমলকোল। রায়চৌধুরী, আপনি তো তাকে ধরিয়ে দিলেন। তারপর তাকে জেরা করতে করতে সে একসময় ওদের দলের একজন হিসেবে পিন্টু ডিমেলোর নামধাম বলে দিল। এই ডিমেলো লোকটা অনেক বড় ক্রিমিনাল। ওকে আমরা অনেক দিন থেকে খুঁজছি। বেশ কয়েকবার আমাদের হাত পিছলে পালিয়েছে। এবারও ধরা পড়ে গেল। এটা বিগ ক্যাচ বলা যেতে পারে। ধুমলের সঙ্গে বোধহয় ওর শত্রুতা আছে। সে ওকে ইচ্ছে করে ধরিয়ে দিয়েছে। কাকাবাবু বললেন, সাবধান, ও যেন পালিয়ে না যায়। আজ সন্ধেবেলাতেই সেরকম একটা চেষ্টা হয়েছিল। জোজোই ঘটনা বলুক। না থাক, জোজো বেশি লম্বা করে ফেলবে। এখন খেতে হবে, সন্তু বলুক। সন্তু সংক্ষেপে ঘটনাটা জানালো। প্রফেসর ভার্গব বললেন, উহ বাপরে বাপ, আবার আজই এরকম কাণ্ড হয়েছে? রায়চৌধুরী, আপনাকে আমি যত দেখি ততই অবাক হয়ে যাই। আপনার তো যে কোনো সময় সাংঘাতিক একটা কিছু হয়ে যেতে পারে। কাকাবাবু বললেন, এটা এক ধরনের খেলা। একদিন না একদিন তো মরতেই হবে। আমি মৃত্যু নিয়ে খেলা করতে ভালোবাসি। এ পর্যন্ত তো এ খেলায় হারিনি। পদ্মনাভন বললেন, ওরা ধরা পড়লেও সব ব্যাপারটা এখনো মেটেনি বোঝা যাচ্ছে। আরও অনেক কিছু ঘটবে। ডিমেলের দল সহজে ছাড়বে না। কাকাবাবু বললেন, সেসব সামলাবার দায়িত্ব আপনাদের পুলিশের ব্যাপার। আমি আর এর মধ্যে নেই। আমি প্রফেসর ভার্গবকে যথাসাধ্য সাহায্য করেছি মাত্র। এখন খাবার দেওয়া হবে না? এবার সবাইকে যেতে হলো পাশের লম্বা হলঘরে। সেখানে বড় টেবিলের ওপর অনেক রকম খাবার সাজানো। মাছ মাংস নেই বটে, কিন্তু নিরামিষ পদই 13-14 রকম, আর 5 রকমের মিষ্টি। নরেন্দ্র ভার্মা মুদ্রা জালিয়াতি বিষয়ে কোনো আগ্রহ দেখাননি। এতক্ষণ একটা প্রশ্নও করেননি। এখন খাবারের প্লেট নিয়ে কাকাবাবুর পাশে এসে দাঁড়িয়ে বললেন, নরেন্দ্র, তুমি তো ভার্গবের কেসটা মিটিয়ে দিয়েছ। এখন কি করবে? ফিরে যাবে কলকাতায়? কাকাবাবু বললেন, হ্যাঁ, ফিরে যাব। আমাদের পশ্চিমবাংলায় এর মধ্যে বর্ষা শুরু হয়ে গেছে। এই সময় শান্তিনিকেতনে থাকতে খুব ভালো লাগে। নরেন্দ্র ভার্মা বললেন, হ্যাঁ, আমিও একবার শান্তিনিকেতনের বর্ষা দেখতে যাব। তুমি এখানে আরও দিন সাথে শেখে যাও না। দুজনে মিলে সমুদ্রে সাঁতার কাটবো। একসময় গোয়ার বিচে দুজনে অনেক সাঁতার কেটেছি, মনে আছে? কাকাবাবু বললেন, তখন আমার পা খোঁড়া ছিল না। তখন কম্পিটিশনে তুমি আমার সঙ্গে পারতে না। নরেন্দ্র ভার্মা বললেন, সাঁতারের সঙ্গে খোঁড়া পায়ের কী সম্পর্ক? মাসুদুর রহমান নামে একটি ছেলের 2টো পাই কাটা। সেও তো সাঁতারে ইংলিশ চ্যানেল ক্রস করেছে। এসো, আবার তোমার সঙ্গে একবার কম্পিটিশনে নামা যাক। কাকাবাবু বললেন, বৈশাখের সমুদ্রে তো সাঁতার কাটাই যায় না শুনেছি। নরেন্দ্র ভার্মা বললেন, এখানে অনেক ডুবো পাথর আছে, তাই বিপজ্জনক। তবে এখান থেকে খানিকটা দূরে ঋষিকোণ্ডা নামে একটা জায়গা আছে, বাড়ি চমৎকার, নিরিবিলি, আর সাঁতারও কাটা যায়। ছেলে দুটিকে কলকাতায় পাঠিয়ে দিয়ে তুমি আরও 7 দিন থেকে যাও। সন্তু কাছেই দাঁড়িয়ে খাবার খাচ্ছে। সে শুনতে পেয়ে বলল, মোটেই আমরা ফিরে যেতে চাই না, আমাদের এখন ছুটি। নরেন্দ্র ভার্মা জিজ্ঞেস করলেন, তুমি সাঁতার জানো সন্তু? সন্তু বলল, মোটামুটি জানি। কাকাবাবু বললেন, আরে নরেন্দ্র, তুমি জানো না, সন্তু তো সফরের চ্যাম্পিয়ন, অনেক পুরস্কার পেয়েছে। নরেন্দ্র বলল, ও তাই বুঝি? আর জোজো? এই একটা ব্যাপারে বাক্যবাগীশ জোজো একেবারে চুপ করে যায়। সে জলকে ভয় পায়। সন্তু অনেক চেষ্টা করেও জোজোকে সাঁতার শেখাতে পারেনি। ঋষিকোণ্ডায় যে গেস্ট হাউসে নরেন্দ্র ভার্মা থাকার ব্যবস্থা করেছেন, তার কাছাকাছি আর কোনো বাড়ি নেই।
বেলাভূমি একেবারে ফাঁকা, সমুদ্র আর আকাশ ছাড়া এখানে আর কিছু নেই। হ্যাঁ, কিছু সিগাল পাখি আছে। এখানে বালির রং হলুদ, আকাশ আর সমুদ্র গাঢ় নীল, আর পাখিগুলো ধপধপে সাদা। কাকাবাবু, নরেন্দ্র ভার্মা আর সন্তু সকালবেলা অনেকক্ষণ সাঁতার কাটলো সমুদ্রে, প্রায় 1 ঘন্টারও বেশি। জোজো বসে রইল পাড়ে। নরেন্দ্র ভার্মা অনেকবার বলেছিলেন, খানিকটা নামো, আমরা তোমাকে ধরে থাকবো, কোনো ভয় নেই। জোজো কিছুতেই রাজি হয়নি। এখানে বাতাস বেশ স্নিগ্ধ, শীতও নেই, গরমও নেই। জোজো দেখল বড় বড় ঢেউ ভাঙতে ভাঙতে সন্তু অনেকটা এগিয়ে গেছে, তাকে ছোট্ট একটা বিন্দুর মতন দেখাচ্ছে। সেদিকে তাকাতেই জোজোর বুকটা শিরশির করে ওঠে। যদি সন্তু আর ফিরে না আসতে পারে। কত সময় যে কেটে যাচ্ছে তা ওদের খেয়াল নেই। জলের মধ্যে থাকতে মানুষের এত ভালো লাগে। জোজো মনে মনে কবিতা বানাবার চেষ্টা করতে লাগলো। আকাশের কোনো সীমানা থাকে না, সমুদ্র অতলান্ত। এবার অতলান্তের সঙ্গে কি মিল দেওয়া যায়? শান্ত, ভ্রান্ত না ক্লান্ত? আরও হতে পারে আন্ত, জান্ত, ক্ষান্ত। কবিরা কি আগে থেকে এরকম মিলের তালিকা করে রাখে? অবশ্য আরেক রকম কবিতাও লেখা হয়, তাতে মিল থাকে না। পরের লাইন আর কিছুতেই মাথায় আসছে না। জোজো বিড়বিড় করতে লাগলো, আকাশের কোনো সীমানা থাকে না, সমুদ্র অতলান্ত। মানুষের তবু ভয় ডর নেই, মানুষের তবু ভয় ডর নেই, এমনই সে দুর্দান্ত। জোজো নিজেই নিজের কাঁধ ছাপড়ে দিল। অতলান্তর সঙ্গে দুর্দান্ত, এই মিল ভালো হয়নি? দুর্দান্ত, এটা সন্তুকে শোনাতে হবে। সন্তু অবশ্য ভাববে আমি অন্য কারো লেখা থেকে মুখস্থ বলছি। ও আমার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। হঠাৎ ডান দিকে চোখ পড়তেই জোজো চমকে উঠল। সেদিকে একটা বালির স্তূপ, তার আড়াল থেকে একটা জুতো পরা মানুষের পা দেখা যাচ্ছে। প্রথমের জোজো ভাবল ওখানে কি কোনো মৃতদেহ পড়ে আছে। তারপর ভাবল অনেক লোক সমুদ্রের ধারে বালির ওপর চিৎপাত হয়ে রোদ পোহায়, সেরকমও কেউ হতে পারে। কিন্তু এদিকে তো কোনো লোককে আসতে দেখা যায়নি, আর গেস্ট হাউসেও অন্য কোনো অতিথি নেই। আর একটা কথা ভেবে ভয়ে সন্তুর বুক কেঁপে উঠল। যদি কোনো শত্রুপক্ষের লোক হয়? ডিমেলোর দলে সেই লম্বা লোকটা বসেছিল, সন্তু কিংবা তাকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখবে। এখন যদি জোজোকে ধরে নিয়ে যেতে চায়, তাহলে তো কাকাবাবুরা টেরও পাবেন না। জোজো একা বাধা দেবে কি করে? এমন যে বিপদ হতে পারে সে কথা কাকাবাবুর মনে পড়েনি। ওরা 3জন সাঁতার কাটছে, ওদের কাছে কোনো অস্ত্রশস্ত্র নেই। যখন ওপরে উঠে আসবে তখন যদি কেউ গুলি করে, সাবধান করে দেওয়াও তো জোজোর পক্ষে সম্ভব নয়। জোজো কি এক দৌড়ে গেস্ট হাউসে চলে যাবে? কিন্তু ওই লোকটা যদি গুলি করতে চায়, জোজো দৌড়ে পালাতে পারবে না। বালিয়াড়ির আড়াল থেকে শুধু একটা জুতো পরা পাই দেখা যাচ্ছে। যদি জোজোকে ধরে নিয়ে যাওয়ার মতলব থাকে, তাহলে এতক্ষণ অপেক্ষা করবে কেন? এক এক সময় মানুষ হঠাৎ সাহসী হয়ে ওঠে। ওখানে কে লুকিয়ে আছে তা জোজোকে দেখতেই হবে। সে বালির ওপর পা টিপে টিপে এগিয়ে গেল। তারপর উকি মেরে আরও অবাক হলো। একটা খুব গাঁটটা গোট্টা চেহারার লোক, তার মুখ ভর্তি দাড়ি, বসে আছে সেখানে পা ছড়িয়ে। তার পাশে একটা রাইফেল। লোকটি ঘুমে ঢুলে পড়ছে। একটুক্ষণ তাকিয়ে থাকার পর জোজোর ঠোঁটে হাসির ঝিলিক খেলে গেল। এইবার সে বুঝেছে, যারা গুন্ডা বদমাস তারা কখনো কাজে এসে ঘুমায় না। ঘুমোয় কারা? যারা পাহারা দেয়। পুলিশ ঘুমায়, কারখানার দারোয়ান ঘুমায়। কয়েকদিন আগেই তো কলকাতায় একটা ব্যাংকের এক বন্দুকধারী গার্ড ঝিমোচ্ছিল। কয়েকটা বাচ্চা বাচ্চা ডাকাত তার বন্দুকটা কেড়ে নেয়। এই লোকটাকে তাহলে পাহারা দেওয়ার জন্যই রাখা হয়েছে। জোজো ভাবল এর রাইফেলটাও সরিয়ে রাখলে কেমন হয়। লোকটির ঘুম একেবারে কুম্ভকর্ণের মতন। জোজো কাছে গিয়ে রাইফেলটা তুলে নিল, এমনকি একবার গলা খাকারিও দিল, তবু সে জাগল না। জোজো কখনো রাইফেল চালায়নি। সন্তু রিভলভার চালাতে ভালোই পারে, কিন্তু সেও রাইফেল শেখেনি। হাতে এত বড় একটা অস্ত্র থাকলে নিজেকে খুব হিরো হিরো মনে হয়। জোজো এমনভাবে রাইফেলটাকে তাক করল যেন তার সামনে রয়েছে একদল শত্রু, সে সবাইকে খতম করে দিচ্ছে। ট্যাট 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 ট্যাট। সেফটি ক্যাচ সরে যেতেই দারুণ শব্দে একটা গুলি বেরিয়ে গেল। ভাগ্যিস রাইফেলের নলটা ছিল আকাশের দিকে। ভালোভাবে ধরতে জানে না বলে বাটের পেছন দিকটায় একটা ধাক্কা লাগলো জোজোর বুকে। এবার দাড়ি গোফওয়ালা লোকটির ঘুম ভাঙতে বাধ্য। সে জোজোর হাতে রাইফেল দেখে এমনই ঘাবড়ে গেল যে কি একটা দুর্বোধ্য চিৎকার করে দাঁড়িয়ে পড়ল মাথার ওপর হাত তুলে। হঠাৎ গুলি বেরিয়ে যাওয়ায় জোজোও বেশ ঘাবড়ে গেছে, কিন্তু লোকটির ভয় পাওয়া মুখ দেখে হাসিও পেল তার। এই নাকি পাহারাদার? গুলির শব্দ সন্তুরাও শুনতে পেয়েছে। 3জনই উঠে এলো পাড়ে। নরেন্দ্র ভার্মা আগে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার জোজো, এ লোকটাকে? জোজো বলল, আপনি ওকে পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলেন আর ওর নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল। নরেন্দ্র ভার্মা বললেন,
আমি তো পাহারাদার রাখিনি। জোজো বলল, তাই বলুন। আমারও প্রথম থেকেই সন্দেহ হয়েছিল ও নিশ্চয়ই কাকাবাবুকে মারতে এসেছে, তাই আমি ওর রাইফেলটা কেড়ে নিয়েছি। ওর গায়ের জোর বেশি হতে পারে, কিন্তু আমি এমন একটা ক্যারাটের প্যাঁচ মারলুম। এর মধ্যে কাকাবাবু এসে গেলেন, এক পায়ে লাফাতে লাফাতে। ক্রাচ দুটো তুলে নেওয়ার পর বললেন, একে তো দেখেই বোঝা যাচ্ছে পুলিশ। পুলিশদের চেহারা দেখলেই চেনা যায়। লোকটি এবার দুদিকে মাথা নাড়তে নাড়তে বলল, পুলিশ পুলিশ। লোকটি ইংরাজি কিংবা হিন্দি জানে না। নরেন্দ্র ভার্মা ওর সঙ্গে তেলেগু ভাষায় কয়েকটা কথা বলার পর কাকাবাবুর দিকে ফিরে বললেন, তুমি ঠিকই ধরেছ রাজা। পুলিশ কমিশনার পদ্মনাভন ওকে পাঠিয়েছেন আমাদের দেখাশোনা করার জন্য। এ যা দেখছি, একেই পাহারা দেওয়া দরকার। কাকাবাবু বললেন, আহা, বেচারা ঘুমিয়ে পড়েছিল, নিশ্চয়ই রাত্রিরে ঘুম হয়নি। ওকে বকাঝকা করো না। সন্তু জিজ্ঞেস করলো, হ্যাঁ রে জোজো, তুই সত্যিই ওর কাছ থেকে রাইফেলটা কেড়ে নিয়েছিলি? জোজো বলল, ম্যাজিক ম্যাজিক। আমি হুকুম করলাম, অমনি রাইফেলটা ওর হাত থেকে চলে এলো আমার হাতে। গেস্ট হাউসের দিকে ফিরে যেতে যেতে নরেন্দ্র ভার্মা বললেন, আমরা এতক্ষণ মজা করে সমুদ্রে সাঁতার কাটলাম, আর জোজো বেচারা একা একা তীরে বসে রইল। ওকে একটা কিছু প্রাইজ দেওয়া দরকার। কাকাবাবু বললেন, জোজো, তুই এবার একটু কষ্ট করে সাঁতারটা শিখে নে। জোজো বলল, এবারে পুজো ছুটির সময় বাবার সঙ্গে ব্রাজিল যাচ্ছি, ওখানে ঠিক সাঁতার শিখে নেব। সন্তু বলল, সাঁতার শেখার জন্য ব্রাজিল যেতে হবে কেন? এদেশে সাঁতার শেখা যায় না? জোজো বলল, বাহ, ব্রাজিলের জল খুব হালকা, সাঁতার শিখতে মাত্র 2 দিন লাগে, তুই জানিস না? সন্তু তবু বলল, জল আবার হালকা আর ভারী হয় নাকি? জোজো বলল, বাহ, হয় না? সব সমুদ্রের জল কি একরকম? এমন সমুদ্রও আছে যাতে মানুষ পড়ে গেলেও ডুববে না, ব্ল্যাক সি। নরেন্দ্র ভার্মা বললেন, তা ঠিকই বলেছে। জোজো অনেক কিছুই জানে। শোনো জোজো, আজ খাওয়া দাওয়ার পর তোমাকে একটা জিনিস দেখাবো, যা তুমি সারা জীবনেও ভুলবে না। সন্তু জিজ্ঞেস করল, শুধু জোজোকে দেখাবেন? নরেন্দ্র ভার্মা মুচকে এসে বললেন, হ্যাঁ। খাওয়ার পর একটুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়া হলো। রাইফেলধারী পুলিশটিকে ছুটি দেওয়া হলেও সে ছুটি নিতে চায় না। বারবার কান মুলে বলতে লাগলো সে আর ঘুমোবে না। তবু নরেন্দ্র ভার্মা তাকে বোঝালেন যে তার নামে নালিশ করা হবে না, এখন সত্যিই তাকে দরকার নেই। নরেন্দ্র ভার্মাকে সমুদ্রের দিকেই এগোতে দেখে জোজো সন্দিগ্ধভাবে বলল, আপনি আমাকে কি যেন দেখাবেন বললেন, তাহলে সমুদ্রের দিকে যাচ্ছেন কেন? নরেন্দ্র ভার্মা বললেন, কেন, সমুদ্রে বুঝি দেখার কিছু নেই? জোজো থমকে দাঁড়িয়ে পড়ে বলল, আমি জলে নামবো না। নরেন্দ্র ভার্মা তার কাঁধে হাত দিয়ে বললেন, তোমাকে জলে নামতে হবে না, জলে পা না ভিজিয়েও তো সমুদ্র ঘোরা যায়। ওরা বেলাভূমিতে এসে দাঁড়াতেই দূর থেকে ভটভট শব্দ করতে করতে একটা মোটর বোট এসে গেল কাছে। তাতে উঠতে উঠতে কাকাবাবু বললেন, আজ সমুদ্র বেশ শান্ত। নরেন্দ্র ভার্মা বললেন, আমরা খুব লাকি, যা দেখতে যাচ্ছি এই সময় দিনেই তা দেখা যায় ভালো করে। মোটর বোটে একজন চালক রয়েছে, তার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হলো। তার নাম ফ্রেড, 30-এর কাছাকাছি বয়স, জিন্সে প্যান্ট শার্ট পরা, থুতনিতে অল্প দাড়ি। বোটটা চলতে লাগলো বেশ জোরে, চারদিকেই সমুদ্র। জোজো মনে মনে ভাবল, সমুদ্র তো একই রকম, এতে বিশেষ কিছু দেখার কি থাকতে পারে? কিছু সিন্ধু সারস বা সিগাল পাখি ওড়াউড়ি করছে, আর শুধু ছোট ছোট ঢেউ। প্রায় আধ ঘন্টা চলার পর দেখা গেল সমুদ্রের বুকে কিছু গাছপালা। কাকাবাবু বললেন, ওখানে বুঝি একটা দ্বীপ আছে? নরেন্দ্র ভার্মা বললেন, হ্যাঁ, ওখানেই আমরা যাব। ফ্রেডের কাছ থেকে একটা দূরবীন চেয়ে নিয়ে তিনি দ্বীপটা দেখাতে লাগলেন। সেটা ক্রমশ কাছে এগিয়ে গেল। গাছপালাগুলো বড় হয়ে গেল, মনে হতে লাগলো যেন সেই দ্বীপে একটা ভাঙাচোরা বাড়ি রয়েছে। সন্তু জিজ্ঞেস করল, এই দ্বীপটার নাম কি? নরেন্দ্র ভার্মা বললেন, ম্যাপে এই দ্বীপের নাম নেই, খুবই ছোট, অনেকখানি, আবার জোয়ারের সময় ডুবেও যায়। যারা সমুদ্রে মাছ ধরে তারা ছাড়া আর বিশেষ কেউ এই দ্বীপের কথা জানে না। সেই ছেলেরা বলে রাবার দ্বীপ, রাবার আইল্যান্ড। সন্তু বলল, রাবার, এরকম অদ্ভুত নাম কেন? নরেন্দ্র ভার্মা বললেন, লোকের মুখে মুখে নাম বদলে যায়। রবার্ট নামে এক সাহেব এই দ্বীপে একটা বাড়ি বানিয়েছিল অনেক কাল আগে। সেই রবার্ট সাহেবের দ্বীপ হিসাবে এর নাম ছিল রবার্টস আইল্যান্ড, তাই থেকে এখন রাবার দ্বীপ। কাকাবাবু বললেন, হ্যাঁ, এরকম বদলায়। রবীন্দ্রনাথদের জমিদারি ছিল যে শিলাইদহে, সেই শিলাই আসলে শেলি নামে একজন সাহেবের নাম থেকে হয়েছে। নরেন্দ্র ভার্মা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কবি শেলি, তিনি বেঙ্গলে এসেছিলেন নাকি? কাকাবাবু বললেন, না না, এ অন্য শেলি, বোধহয় নীলকর সাহেব। বোটটা কিন্তু দ্বীপটার তীর পর্যন্ত গেল না, একটু দূরে থেমে গেল। নরেন্দ্র ভার্মা বললেন, এবার সবাই পা তুলে বসো, নিচের দিকে তাকিয়ে দেখো। সন্তু দারুণ অবাক হয়ে বলল, আরে,
এতক্ষণ বোঝা যায়নি, এখন দেখা গেল বোটের তলার দিকটা এক ধরনের স্বচ্ছ কাচের তৈরি। জলের নিচে অনেকটা দেখা যায়। সেখান দিয়ে দেখা যাচ্ছে অসংখ্য রঙিন মাছ, ছোট বড় নানা ধরনের। কাকাবাবু বললেন, গ্লাস বটম বোট, এটা কি কোরাল রিফ? নরেন্দ্র ভার্মা বললেন, হ্যাঁ, তলার পাথরগুলো দেখো, কত রং। ওর মধ্যে কিছু কিছু পাথর কিন্তু জ্যান্ত। সন্তু বলল, অপূর্ব দৃশ্য। ডিসকভারি চ্যানেলেই শুধু এরকম প্রবাল দ্বীপ দেখেছি, এত কাছ থেকে নিজের চোখে দেখা। সবাই মুগ্ধ হয়ে দেখল কিছুক্ষণ। একসময় মুখ তুলে সন্তু জিজ্ঞেস করল, নরেন কাকা, তুমি তখন বললে শুধু যোজকেই অপূর্ব কিছু দেখাবে, এখন তো আমরা সবাই দেখছি। নরেন্দ্র ভার্মা বললেন, তুমি আর রাজা নিজেরাই দেখতে পারো, ইচ্ছে করলে জলে নেমে গিয়ে একেবারে কাছ থেকে। যোজো তো তা পারবে না, ওকে দেখাতে হবে। যোজো বলল, এই তো আমি নিজে নিজেই দেখছি। যেন তার কথা শুনতেই পেলেন না, এইভাবে নরেন্দ্র ভার্মা সন্তুকে বললেন, তোমরা সাঁতার জানো, তোমরা স্কুবা ডাইভিং করতে পারো, সব জিনিসপত্র রেডি আছে। একেবারে নিচে গিয়ে হাত দিয়ে অনুভব না করলে এর সৌন্দর্য অনেকখানি অনুভব করা যায় না। কাকাবাবু এর মধ্যেই কোট খুলে ফেলেছেন, প্যান্টও খুলতে খুলতে বললেন, জলে তো নামবো নিশ্চয়ই। নরেন্দ্র ভার্মা বললেন, তোমরা আগে নামো, তারপর আমি আর যোজো নামবো একসঙ্গে। যোজো চেঁচিয়ে উঠে বলল, না না, আমি জলে নামবো না, আমি এখান থেকেই ভালো দেখতে পাচ্ছি। নরেন্দ্র ভার্মা বললেন, শোনো, ওরা করবে স্কুবা ডাইভিং আর আমরা করব স্নরকেলিং, তাতে সাঁতার না জানলেও চলে, তোমার কোনো ভয় নেই, আমি তোমায় ধরে থাকবো। যোজো তবু চেঁচিয়ে বলল, না না, আমার কোনো দরকার নেই। নরেন্দ্র ভার্মা বোটের চালককে জিজ্ঞেস করলেন, ফ্রেড, তোমার কাছে স্নরকেলিংয়ের চশমা আর মুখোশ টুখোশ আছে তো? ফ্রেড বলল, ইয়েস স্যার। নরেন্দ্র ভার্মা যোজোকে বললেন, তুমি জামা প্যান্ট খুলবে আর সব কিছু ভেজাবে? যোজো বলল, বলছি তো আমি জলে নামবো না, কেন বারবার বলছেন? কাকাবাবু বললেন, সন্তু, তোর বন্ধুকে ধাক্কা দিয়ে জলে ফেলে দে তো, নইলে ওর জলের ভয় কাটবে না। স্নরকেলিংয়ে তো ইচ্ছে করলেও ডুবতে পারবে না, রবারের টায়ার ওকে বাঁচিয়ে রাখবে। যোজোর মুখের চেহারা একেবারে কাঁদো কাঁদো হয়ে গেল। সন্তু বলল, জামা খুলে ফেল যোজো। স্পিডবোটের পাটাতনের নিচে অনেক কিছু রাখা আছে। ফ্রেড সেখান থেকে বার করে আনলো অনেক সরঞ্জাম। নরেন্দ্র ভার্মা যোজোকে বুঝিয়ে দিলেন, এই দেখো, এই রবারের বেলুনের মতন জামা তোমাকে পরিয়ে দেব, তুমি কিছুতেই ডুববে না। আর এই মুখোশের মতো জিনিসটা থেকে একটা নল বেরিয়ে থাকবে জলের ওপর, তার থেকে হাওয়া আসবে, তুমি নিঃশ্বাস নিতে পারবে। আর এই যে বড় বড় গগলসের মতন চশমা, এ দিয়ে জলের মধ্যেও স্পষ্ট দেখা যায়। ওইসব জিনিস যোজোকে পড়াতে সাহায্য করলো সন্তু। সে নিজে আগেই পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে নিয়েছে। নরেন্দ্র ভার্মা যোজোর হাত ধরে বললেন, শোনো যোজোবাবু, এর পরেও যদি ভয় করে আমার হাত ছাড়বে না, আমার লাইফ সেভিং সার্টিফিকেট আছে। যোজোকে নিয়ে তিনি ঝাঁপ দিলেন সমুদ্রে। কাকাবাবু আর সন্তু নেমে গেল অনেক নিচে। যোজো আর নরেন্দ্র ভার্মা ভাসতে লাগলো চোখ জলের মধ্যে। জল এখানে পাতলা নীল রঙের আর খুব পরিষ্কার, দেখা যাচ্ছে অসংখ্য রঙিন মাছ, ছোটগুলো ঝাঁকঝাঁক আর কয়েকটা বেশ বড়ও আছে। কোরাল রিফ বা প্রবালের দেওয়ালের দিকে তাকিয়ে আর চোখ ফেরানো যায় না। কি অপূর্ব তার গড়ন, কোথাও অনেকটা ছড়ানো ফুলের মতন, কোথাও যেন গাছ, কোথাও যেন ঝাড় লণ্ঠন, কোথাও পাথরের ছবি। কত রকম রং, আর সেসব রং খুব স্নিগ্ধ, চোখ জুড়িয়ে যায়, যেন স্বর্গের কোনো দৃশ্য। জলের নিচে যে এমন একটা জগৎ আছে তা চোখে না দেখলে বিশ্বাসই হতো না। এক একবার নরেন্দ্র ভার্মা যোজোকে একটু টান মেরে খানিকটা ডুবিয়ে দিচ্ছেন জোর করে। যোজো ভয় পেয়ে আকুপাকু করে উঠতেই তিনি আবার ভেসে উঠে বলছেন, ভয় পেও না, তোমার নাকের সঙ্গে যে নলটা লাগানো আছে সেটা বেশি ডুবে গেলে সেটা থেকে হাওয়া আসার বদলে জল ঢুকে যাবে, তাই আমি তোমাকে একটুখানি নিচে নিয়ে যাচ্ছি। ভয় পাওয়ার বদলে তুমি কোরালগুলোকে একটু হাত দিয়ে ছুঁয়ে দেখো। বিস্ময়ের পর বিস্ময়, যে রঙিন জিনিসগুলো মনে হচ্ছিল পাথরের তৈরি, সেগুলোর গায়ে হাত ছোঁয়াতেই এক একটা খানিকটা গুটিয়ে যাচ্ছে, অর্থাৎ ওরা জীবন্ত। কিন্তু ভয়ের কিছু নেই, ওরা কামড়ায় না। এমনকি যে মাছগুলো গা ঘেঁষে চলে যাচ্ছে তারাও মানুষকে গ্রাহ্যও করে না। একসময় নরেন্দ্র ভার্মা বললেন, এবার উঠতে হবে। তখন যোজোই বলল, না না, এখন উঠতে ইচ্ছা করছে না, আরেকটু থাকবো। আকাশে মেঘ ঘনিয়ে এসেছে। সমুদ্রের সব কিছুই আকাশের ওপর নির্ভর করে। আকাশ মেঘলা হলে সমুদ্রের জলও ঘোলাটে হয়ে যায়। আকাশে ঝড় উঠলে সমুদ্রও উত্তাল হয়। মেঘের জন্য বিকেল ফুরিয়ে গেল, এখন আর কিছু দেখা যাবে না। সন্তু আর কাকাবাবু ফিরে এলেন। ফ্রেড এতক্ষণ একলা বসে অনবরত চুরুট টেনে যাচ্ছিল। এবার সে বলল, উই শুড গো ব্যাক নাও। সে কয়েকখানা শুকনো তোয়ালে দিল সবার গা মোছার জন্য। যোজো বলল,
কাকাবাবু, তুমি ভাগ্যিস আমাকে বললে, আমার জলের ভয় কেটে গেছে। ওহ, কি দৃশ্য দেখলুম, জন্ম জন্মান্তরেও ভুলব না। সন্তু বলল, একেবারে নিচে গেলে বুঝলি জোজো, মনে হবে যেন পৃথিবীর বাইরে অন্য কোথাও এসেছি। এরকম রঙের গোলা আগে কখনো দেখিনি। আমি কোরাল দ্বীপ ধরে প্রায় 1 কিলোমিটার দূরে চলে গিয়েছিলাম। জোজো বলল, আমি কলকাতা ফিরেই সাঁতারের ক্লাসে ভর্তি হব। ব্রাজিল যাওয়ার তো অনেক দেরি আছে। নরেন্দ্র ভার্মা বোট চালককে বললেন, ফ্রেড, তুমি ফ্লাস্কে কফি আনোনি? একটু একটু শীত করছে, একটু একটু কফি ফেলে মন্দ হতো না। ফ্রেড বলল, স্যার, আমার কাছে স্পিরিট ল্যাম্প, কফি টফি সবই আছে, তবে আমার মনে হয় এখন আমাদের ফিরে যাওয়াই উচিত। নরেন্দ্র ভার্মা বললেন, একটু কফি খেয়ে নিই, এক্ষুনি ফিরতে ইচ্ছা করছে না। কাকাবাবু ভিজে পোশাক বদলে ফেলেছেন, কিন্তু এতক্ষণ একটা কথাও বলেননি। তার ভুরু দুটো কোঁচকানো, কি যেন চিন্তা করছেন। নরেন্দ্র ভার্মা বললেন, রাজা, তোমার কি ব্যাপার? গম্ভীর হয়ে আছো? তোমার ভালো লাগেনি? তুমি বোধহয় স্কুবা ডাইভিং আগেও করেছো। কাকাবাবু বললেন, ভালো লাগবে না কেন, ফ্যান্টাস্টিক। আগে এরকম দেখেছি আন্দামানে, তবে এখানে কোরাল রিফ যেন আরও বড়। খালি একটা ব্যাপারে খটকা লাগছে নরেন্দ্র, কিসের সঙ্গে যেন আমার একটা ধাক্কা লাগলো, খুব জোরে। জলের মধ্যে কোনো আঘাতই জোর হয় না, কিন্তু আমার মাথাটা ঝিমঝিম করে উঠেছিল। নরেন্দ্র ভার্মা বললেন, রাজা, সমুদ্রের তলায় সাঁতার কাটতে গেলে খুব সাবধানে থাকতে হয়। কত রকম ডুবো পাথর থাকে, বোঝাই যায় না। তাছাড়া হাঙর এসে পড়তে পারে, অবশ্য সাধারণ হাঙররা। কাকাবাবু একটু রেগে গিয়ে বললেন, তুমি আমাকে উপদেশ দিচ্ছ নরেন্দ্র? তোমার থেকে বোধহয় অনেক বেশিবার আমি সমুদ্রের তলায় স্কুবা ডাইভিং করেছি এক সময়। আমি সাবধানী ছিলাম। দ্বীপটিপে এত কাছে হাঙর আসে না, পাথরও ছিল না, কিছুই দেখতে পাইনি। তারপরই নিজেকে সামলে নিয়ে কাকাবাবু বললেন, আই এম সরি নগেন্দ্র, হয়তো আমারই ভুল। তুমি এই জায়গাটা আমাদের নিয়ে এলে, সেজন্য তোমাকে ধন্যবাদ। নরেন্দ্র ভার্মা মিটমিটে হাসছেন। তিনি কাকাবাবুর এমনই বন্ধু যে বকুনি খেলেও রাগ করেন না। অবশ্য তিনিও অন্য সময় বকুনি দিতেও ছাড়েন না। কাকাবাবু বললেন, বেশ লাগছে, আমাকে আর একটু কফি দাও তো, আছে? ফ্রেড কাকাবাবুর কাপে আর একটু কফি ঢেলে দিল। আকাশে মেঘ ঘোরাফেরা করছে, বাতাসও ফিনফিনে। কাকাবাবু বললেন, দ্বীপের মধ্যে ওই যে বাড়িটা, ওখানে একবার যাওয়া যায় না? নরেন্দ্র, তুমি কখনো ওই বাড়িটার মধ্যে গিয়ে থেকেছ? নরেন্দ্র ভার্মা বললেন, এখান থেকে দ্বীপে ওঠার ব্যবস্থা নেই, খানিকটা ঘুরে যেতে হবে। তিনি বোট চালককে জিজ্ঞেস করলেন, ফ্রেড, চলো আমরা আইল্যান্ডটা একবার ঘুরে যাই। ফ্রেড বলল, দ্যাট ইজ ইম্পসিবল স্যার। নরেন্দ্র ভার্মা বললেন, কেন ইম্পসিবল? ওদিকে জেটি আছে। ফ্রেড বলল, একটু পরেই সন্ধে হয়ে যাবে, তারপর ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তা আপনি স্যার ভালোই জানেন, আমাকে এখন ফিরতে হবেই। নরেন্দ্র ভার্মা বললেন, ফ্রেড, তোমাকে যদি ফিরতেই হয়, তুমি আমাদের ওখানে নামিয়ে দাও। আমরা আজকে রাতটা অ্যাডভেঞ্চার করি, তুমি কাল সকালে এসে আমাদের ফেরত নিয়ে যেও। ফ্রেড কয়েক মুহূর্ত রাগ রাগ চোখে তাকিয়ে রইল নরেন্দ্র ভার্মার দিকে। তারপর তিক্ত গলায় বলল, স্যার, আপনি যা বলছেন তা আমার পক্ষে মানা সম্ভব নয়। নরেন্দ্র ভার্মা বললেন, ফ্রেড, এই বোটটা আমি ভাড়া নিয়েছি, আমি যা অর্ডার করেছি তা মানতে তুমি বাধ্য। ফ্রেড দুকাত ঝাঁকালো, তারপর সে চালু করে দিল ইঞ্জিন। একটু পরেই বোঝা গেল সে নরেন্দ্র ভার্মার হুকুম একেবারে অগ্রাহ্য করেছে। বোটটা ক্রমশ চলে যাচ্ছে দ্বীপ থেকে অনেক দূরে। রাত্রিরে খাওয়া দাওয়ার পর সবাই বসেছে অতিথি ভবনের ছাদে। সন্ধেবেলা আকাশে অত মেঘ ঘনিয়ে এলেও তেমন ঝড় বৃষ্টি হয়নি, তবে এখনও এদিকেও ফিনফিনে বাতাস বইছে। এখান থেকে সমুদ্র দেখা যায়, ঢেউয়ের শব্দও শোনা যায়। সমুদ্র এখন কালো, আকাশে চাঁদের সঙ্গে মেঘের লুকোচুরি খেলা চলছে। কাকাবাবু এখনও গম্ভীর হয়ে আছেন, কেমন যেন অন্যমনস্ক। এর মধ্যে জোজো একটা লম্বা রোমহর্ষক গল্প শোনালো, তাতেও কাকাবাবু কোনো মন্তব্য করলেন না। নরেন্দ্র ভার্মা কৌতূহলী চোখে লক্ষ্য করছেন কাকাবাবুকে। একসময় তিনি বললেন, রাজা, তুমি কি চিন্তা করছো জানি না, তোমাকে একটা খুব সরল সাধারণ প্রশ্ন করতে পারি? কাকাবাবু বললেন, তোমার আবার প্রশ্ন করবার জন্য অনুমতি লাগে নাকি, বলে ফেলো। নরেন্দ্র ভার্মা বললেন, তুমি ভূত বিশ্বাস করো? কাকাবাবু হঠাৎ রেগে গিয়ে ধমক দিয়ে বললেন, নরেন্দ্র, তুমি আমার সঙ্গে এতদিন ধরে মিশছো, তবু তুমি আমাকে চেনো না? এটা কি একটা প্রশ্ন? ছেলে মানুষই করছো আমার সঙ্গে? নরেন্দ্র ভার্মা বললেন, এই জন্যই ভয় পাচ্ছিলাম।
এ সম্পর্কে তোমার মতামত আমি জানি, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে মানুষের কিছু কিছু মতামত পাল্টায়। তাই বলে বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য বদলে যাবে নাকি? সময়ের সাথে সাথে কিছু কিছু বদলায়। একটা সহজ উদাহরণ দিচ্ছি। আগে ডাক্তাররা বলতেন ছোট ছোট মাছ খাবে, বড় বড় চর্বিওয়ালা মাছ শরীরের পক্ষে ক্ষতিকর। এখন সেই মতটা উল্টে গেছে। সব ডাক্তার বলেন মাছের চর্বিই আসলে খুব উপকারী। তেলালো মাছ তাদের মধ্যেই খেতে হবে, তাতে নাকি মনও ভালো হয়ে যায়। জোজো বলল, সেই জন্যই তো ইলিশ মাছ খেতে এত ভালো লাগে, পুঁটি মাছ ভালো লাগে না। কাকাবাবু তবু রাগ রাগ ভাগ করে বললেন, কি আজে বাজে কথা বলছো নরেন্দ্র। একবার বলছো ভূত, একবার বলছো মাছ। নরেন্দ্র ভার্মা বললেন, আহা, রাগ করছো কেন? আমি তোমার সঙ্গে মশকরা করছি না, বিশেষ কারণ আছে। ফ্রেড নামের বোট চালকটি আমার আদেশ অগ্রাহ্য করেও কেন দ্বীপটি ছেড়ে চলে এলো জানো? কাকাবাবু বললেন, সন্ধে হয়ে আসছিল, রাত্রিরেও বোট চালাতে রাজি নয়, তাছাড়া ঝড় বৃষ্টি। আমি তো বলেছিলাম আমাদের নামিয়ে দিয়ে ও চলে আসতে পারে, তাতে আমাদের বিপদের আশঙ্কা ছিল। ও ঝুঁকি নিতে চায়নি। সেটাও আসল কারণ নয়। ওর ধারণা দ্বীপের মধ্যে ওই বাড়িটা ভুতুড়ে বাড়ি। তা কোনো ফাঁকা মাঠের মধ্যে পুরনো ভাঙাচোরা বাড়ি দেখলেই অনেকে বলে ভূতের বাড়ি। আসলে সেগুলো চোর ডাকাতের আড্ডা। সবাই ভয় দেখায়। 5জন বৈজ্ঞানিকের একটা টিম ওই বাড়িতে রাত কাটিয়ে এসেছেন। তারা ভূত দেখতে পারেননি বটে, কিন্তু কিছু ছবি তুলে এনেছেন যার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। সেই ছবিগুলো আমার কাছে আছে, দেখবে? চলো নিচে আমার ঘরে চলো। নরেন্দ্র, তুমি থাকো দিল্লিতে, তোমার বাড়ি আম্বালায়। তুমি এই দক্ষিণ ভারতের সমুদ্রে একটা নগণ্য দ্বীপের পোড়ো বাড়ি নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন বলো তো? দিল্লি থেকে আমাকে ওই বাড়িটার ব্যাপারেই পাঠানো হয়েছে। ওখানে একটা কিছু ঘটছে, এর মধ্যে তোমাকেও জড়িয়ে নিতে চাই। তোমাদের যে কোরাল রিফ দেখাতে নিয়ে গেলাম, তা কি এমনি এমনি? যদি বলতাম চলো একটা ভূতের বাড়ি দেখে আসি, তাহলে তুমি মোটেই যেতে রাজি হতে না। ওই জায়গাটায় আমার আবার যাবার ইচ্ছা আছে। সন্তু আর জোজো বলে উঠল, আমরাও আবার যাব। কাকাবাবু বললেন, ভূতের বাড়ি যদি ব্যাপার হয় তাহলে জোজোকে বলো, ও ভূতের এক্সপার্ট। এমনকি ভূত ধরে বোতলে বন্দি করেও রাখতে পারে। ছাদ থেকে নেমে এসে বসা হলো নরেন্দ্র ভার্মার ঘরে। তিনি একটা অ্যাটাচি কেস খুলে একটা খালি খাম বার করলেন। তার মধ্যে 4খানা ছবি, বেশ বড় বড় প্রিন্ট, খাতার পাতার মতন। নরেন্দ্র ভার্মা বললেন, যে বিজ্ঞানীদের টিমটা ওখানে গিয়েছিলেন তারা সন্দেহজনক কিছু দেখতে পাননি, কোনো আওয়াজ শোনেননি, চোর ডাকাতদেরও আড্ডা দেওয়ার কোনো চিহ্ন নেই। শুধু এই ব্যাপারটা দেখেছেন। প্রথম ছবিটা রাত্রির বেলা তোলা, পুরোটাই অন্ধকার, শুধু মাঝখানে 3টে সাদা ছোপ। দ্বিতীয় ছবিটাও প্রায় একই, তবে সাদা ছোপ 3টে জায়গায় 4টে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, এগুলো কি মশাল? নরেন্দ্র ভার্মা বললেন, তা হতেও পারে। বৈজ্ঞানিকরা তাদের রিপোর্টে বলেছেন রাত্রির বেলা অনেক দূরে তারা জানলা দিয়ে এগুলো দেখেছেন। মশালের মতনই মনে হয়, তবে দাউ দাউ করে জ্বলেনি। কাকাবাবু বললেন, কোথায় দেখেছে? জলের ওপর? নরেন্দ্র ভার্মা বললেন, তা ঠিক বলা যায় না। ওই বাড়িটার পেছন দিকে অনেকখানি জায়গা পড়ে আছে, সেখানে কোনো গাছপালা নেই। জোয়ারের সময় জল উঠে আসে, অন্য সময় কাদা কাদা হয়ে থাকে। সে সময় জোয়ার ছিল কি না তা বোঝা যায়নি। ওরা কাছে গিয়ে দেখলেন না কেন? এ ছবি তো মনে হচ্ছে টেলিফোটো লেন্সে অনেক দূর থেকে তোলা। রাত্রিবেলা ওরা বাইরে বেরুবেন না, এটা আগে থেকেই ঠিক করা ছিল। বিপদ টিপদের কথাও তো চিন্তা করতে হবে। ওদের সঙ্গে অবশ্য আর্মড গার্ড ছিল। তা ঠিক, বিপদের কথা চিন্তা করতেই হবে। অত নির্জন জায়গা। ওই আলোগুলো দেখা গেছে মাত্র কয়েক মিনিট, তারপর আবার সব অন্ধকার। জোজো জিজ্ঞেস করলো, কারা ওই মশাল নিয়ে যাচ্ছিল? নরেন্দ্র ভার্মা বললেন, দ্যাট ইজ $1 মিলিয়ন কোয়েশ্চেন। ছবিগুলো ভালো করে দেখো, কোনো মানুষ দেখা যাচ্ছে না। যতই অন্ধকার হোক, মশালের আলোতে মানুষের অস্পষ্ট চেহারা তো অন্তত ফুটে উঠবে। ওদের ক্যামেরার খুব শক্তিশালী লেন্স। এরকম ছবি তুলেছেন প্রায় 50-60টা। সবই প্রায় একই রকম বলে আমি মাত্র 4টে এনেছি। সন্তু বলল, যদি কেউ সম্পূর্ণ কালো পোশাক পরে থাকে আর মুখেও কালো রং মাখে, তাহলে রাত্রির বেলা তার ছবি উঠবে না। জোজো বলল, সকালবেলা সেই জায়গাটায় গিয়ে কারো পায়ের চিহ্ন টিহ্ন দেখা যায়নি? নরেন্দ্র ভার্মা বললেন, রোজই সকালবেলা সেখানে জোয়ারের জল আসে, তখন কিছুই বোঝার উপায় নেই। কাকাবাবু বললেন, আর কোনো রহস্যময় ব্যাপার সেখানে ছিল না? শুধু গভীর রাতে কয়েকটা মশালের মতন আলো, কোনো লোক দেখা যাচ্ছে না।
এর একটা সহজ ব্যাখ্যা দেওয়া যেতে পারে, তবে নিজের চোখে না দেখে কিছু বলা উচিত নয়। নরেন্দ্র ভার্মা বললেন, চতুর্থ ছবিটা দেখো, এটা দিনের বেলা তোলা। এখানেও দুটো মশাল দেখা যাচ্ছে, কিন্তু কোনো লোক নেই, ঠিক যেন শূন্যে ঝুলছে। কাকাবাবু ভুরু কুচকে আপন মনে বললেন, দিনের বেলা মশাল? নরেন্দ্র ভার্মা বললেন, প্রশ্ন তিনটে। কেন শুধু শুধু মশাল জ্বলে? কেন একটা লোক দেখা যায় না? মশাল জ্বাললে মানুষ থাকবেই, তারা কোথায় লুকোয়? তাদের কেন ছবি ওঠে না? কাকাবাবু বললেন, আমার তাহলে এক্ষুনি কলকাতায় ফেরা হবে না, ওই দ্বীপে গিয়ে মাটি কাটতে হবে। নরেন্দ্র ভার্মা একগাল হেসে বললেন, আমি তো সেটাই ভেবে এসেছি, অন্তত 2 রাত যদি থাকা যায়। কাকাবাবু বললেন, কিন্তু কি করে যাওয়া হবে? তোমার ওই অবাধ্য বোট চালককে দিয়ে কাজ চলবে না। নরেন্দ্র ভার্মা বললেন, না না, অন্য বোট জোগাড় করতে হবে, সঙ্গে খাবার দাবারের বন্দোবস্ত থাকবে। শেষ রাত থেকেই তুমুল বৃষ্টি নামল। পরদিন অনেক বেলা পর্যন্ত চলল সেই বৃষ্টি একটানা। এর মধ্যে বেরোবার কোনো উপায় নেই। কোনো বোট চালকই এসব দুর্যোগের মধ্যে সমুদ্রে বোট চালাতে রাজি হবে না। সেই রাইফেলধারী পাহারাদারকে নেওয়া হবে কি হবে না? নরেন্দ্র ভার্মা বললেন, আমরা 4 জন। বোট চালককে ধরলে 5, এরপর ওকে নিলে চাপাচাপি হয়ে যাবে। কাকাবাবু বললেন, দ্বীপে একজন অতিরিক্ত লোক কাজে লাগতে পারে, ও বেচারা পাহারা দিতে এসেছে। নরেন্দ্র ভার্মা বললেন, ওই দ্বীপে পাহারা দেওয়ার দরকার হবে না। বিজ্ঞানীরা বলেছেন, ওখানে কিছু অদ্ভুত ব্যাপার ঘটলেও বিপদের নামগন্ধ নেই। তাছাড়া তোমার আর আমার কাছে অস্ত্র থাকছে। কাকাবাবু বললেন, আচ্ছা, ওর সঙ্গে কথা বলে দেখা যাক। পুলিশটির নাম লক্ষ্মণ রাও। সে আর রাইফেলটা হাতছাড়া করে না, সবসময় কাঁধে রাখে। সে আসবার পর কাকাবাবু তাকে হিন্দিতে জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায় ভাই? সে নরেন্দ্র ভার্মার মুখের দিকে তাকালো। সে তো হিন্দি বোঝে না। কাকাবাবু বললেন, এই তো মুশকিল নরেন্দ্র, তুমি ওর বাড়ির খোঁজখবর নাও, তারপর জিজ্ঞেস করো ওর রান্না করতে জানে কিনা। শেষ প্রশ্নটা শুনে লোকটি জোরে জোরে দুদিকে মাথা দোলাতে লাগলো। আমরা মাথা নেড়ে যেভাবে না বলি সেটাই ওদের হ্যাঁ। কাকাবাবু বললেন, নরেন্দ্র, জিজ্ঞেস করো কি কি রাঁধতে পারে। লক্ষ্মণ রাও বলল, ইডলি, ধোসা, সাম্বরম। কাকাবাবু বললেন, বাহ, সে তো খুবই ভালো। সাধারণ ভাত রুটি বানাতে পারো না? লক্ষ্মণ রাও জানালো যে সে ওসবও পারে, এমনকি ঢ্যাঁড়স সেদ্ধ আলু ভাজাও পারে। কাকাবাবু বললেন, তাহলে ওকে নিয়ে যাওয়া হোক। পাহাড়ে দেওয়ার দরকার নেই, দুবেলার রান্নার কাজ তো অন্তত করে দিতে পারবে। সে চলে যাওয়ার পর নরেন্দ্র ভার্মা বললেন, রাজা, ওকে যে নিয়ে যাচ্ছ, ওর চেহারাটা দেখেছ? ও নিজেই তো আমাদের চেয়ে অনেক বেশি খেয়ে নেবে। কাকাবাবু বললেন, আহা, তাতে আর কি হবে, বেশি করে চাল ডাল নিয়ে নেবে। বৃষ্টির বেগ একটু কমলো বিকেলের দিকে। একটু পরেই সন্ধে হয়ে যাবে। আজ আর বেরোবার কোনো মানে হয় না, একটা দিন নষ্ট। নরেন্দ্র ভার্মা একটার পর একটা ফোন করে সময় কাটালেন। পরদিন সকালবেলা তিনি বললেন, সবাই তৈরি হয়ে নাও, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। ঠিক 10টার সময় বোট আসবে। চাল ডাল খাবার দাবার সেই হিসেব করে নিয়ে আসবে। এখানে তো কোনো দোকান নেই। সন্তু আর জোজো 10টা বাজার অনেক আগেই রেডি। সন্তু বলল, আমার ভূতটুত নিয়ে কোনো আগ্রহ নেই, আমি গিয়েই জলে নামব। জোজো বলল, ভূত যদি থাকে তাতে কোনো প্রবলেম নেই, আমি একটা খালি কাচের বোতল নিয়ে যাচ্ছি, ওর মধ্যে ভূতটাকে ঠিক ঢুকিয়ে দেব, মন্ত্রটাও মনে পড়ে গেছে। সন্তু বলল, একটা মধ্যে বোতল নিচ্ছিস, যদি অনেক ভূত থাকে? জোজো অবজ্ঞার সঙ্গে ঠোঁট উল্টে বলল, এক গাদা ভূত নিয়ে কি করব, একটাকে ধরলেই অন্যগুলো পালাবে ভয় পেয়ে। সন্তু বলল, ভূতরাও মানুষকে ভয় পায়? জোজো বলল, তেমন তেমন মানুষের পাল্লায় পড়লে হাউমাউ করে কাঁদে। মুসলিনির ভূতটা তো আমার বাবার পা ধরে ক্ষমা চেয়েছিল। সন্তু বলল, ভূতরা তো আসলে মানুষকে ভয় দেখাতে চায়, সেটাই তাদের একমাত্র কাজ। কিন্তু ওই নির্জন দ্বীপে যেখানে জনমনুষ্য নেই, সহজে কেউ যেতেও চায় না, সেখানে ভূতেরা কি করে? জোজো বলল, সেটা আমি ওদের এক ব্যাটাকে ধরে জেরা করে সব জেনে নেব। সন্তু বলল, তুই ওসব করিস, আমি যতক্ষণ পারি সমুদ্রে ডুব দিয়ে কোরাল দ্বীপ দেখব। আহ, অপূর্ব অপূর্ব, জলের তলায় কি এত রকম রং থাকে। জোজো বলল, দিনের বেলা আমিও দেখব, জলে নামার পরে আমার ভয় কেটে গেছে। আজ বৃষ্টি পড়ছে না বটে, কিন্তু আকাশ মেঘলা। বোটটা চলে এলো ঠিক সময়। এটা কালকের চেয়ে একটু বড়, মাঝখানে একটা ছোট্ট ঘর আছে, বৃষ্টি পড়লে ওটার মধ্যে আশ্রয় নেওয়া যাবে। আজকের বোট চালকের নাম সিরাজউদ্দিন তারিক। মাঝবয়সী মানুষ, চোখে চশমা, কুর্তা পাজামা পরা। নরেন্দ্র ভার্মা জিজ্ঞেস করলেন, তারিক সাহেব, সব জিনিসপত্র এনেছেন তো?
তারিক বললেন, হ্যাঁ স্যার, অর্কিড লজের ম্যানেজারকে আপনি ফোন করেছিলেন। 3 দিনের জন্য খাবার দাবার যা লাগতে পারে সব গুছিয়ে দিয়েছেন। কাকাবাবু বললেন, আমরা 2 দিনের বেশি থাকবো না, ওতেই হয়ে যাবে। তারিক সাহেব, আপনি রবার্ট আইল্যান্ডে গেছেন কখন? তারিক বললেন, পাশ দিয়ে গেছি কয়েকবার, তবে দ্বীপে নামিনি কখনো। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনি ওই দ্বীপটা সম্পর্কে শুনেছেন কিছু? তারিক বললেন, লোকে তো নানা রকম কথাই বলে, ভূত প্রেত আছে নাকি। আপনি ওই দ্বীপে কখনো নামেননি কেন? শুধু শুধু নামতে যাব কেন? ওই দ্বীপে তো একটা সেকেলে ভাঙা বাড়ি ছাড়া আর কিছুই নেই, সাপটাপ থাকতে পারে। আপনি ভূত প্রেতের ভয় পান? না স্যার, আমি ওসব নিয়ে মাথা ঘামাই না। বিশ্বাসই যদি না থাকে তাহলে আর ভয় পাবো কেন? ঠিক বলেছেন। আচ্ছা তারিক সাহেব, আপনি কি আমাদের পৌঁছে দিয়ে ফিরে আসবেন, আবার 2 দিন পর আসবেন, নাকি এই 2 দিন থাকবেন আমাদের সঙ্গে? থাকলে ভালো হয়, হয়তো আমরা এদিক ওদিক যেতে পারি। না না, আমি থেকে যাব, সেরকমই বলা হয়েছে। আপনাদের সঙ্গে 2 দিন কাটাবো, এ তো আমার সৌভাগ্য। আমি আপনার কথা শুনেছি স্যার। অর্কিড লজের ম্যানেজার বললেন, রাজা রায়চৌধুরী ইজ আ ভেরি ফেমাস ম্যান। আমি স্যার ভালো রান্না করতে পারি, আপনাদের রেঁধে খাওয়াবো, আলাদা মশলা এনেছি। নরেন্দ্র ভার্মা বললেন, আহ, তাহলে তো পিকনিক বেশ ভালোই জমবে মনে হচ্ছে। চলো সবাই উঠে পড়ো। বোটে উঠে সন্তু জোজোকে ফিসফিস করে বলল, আমাদের এই অভিযানটা নিয়ে যদি একটা গল্প লেখা যায়, তবে তার নাম হওয়া উচিত ভূতের সঙ্গে পিকনিক। জোজো বলল, গল্প লেখার আগেই নাম দিতে নেই। দেখ, আগে ওখানে কত কি ঘটে, হয়তো ভূতের বদলে দেখা গেল জল দানব। সন্তু বলল, কিংবা এমনও হতে পারে আজ গিয়ে দেখা গেল দ্বীপটা ওখানে নেই, জলের তলায় চলে গেছে। জোজো বলল, কিংবা সেখানে একটা মস্ত বড় জাহাজ দাঁড়িয়ে আছে, তার লোকজন সব অজ্ঞান। এইভাবে গল্পগুজবে সময় কাটতে লাগলো। আজ বেশ ঢেউ আছে, বোটটা লাফিয়ে উঠছে মাঝে মাঝে। তারই অল্পবয়সী দুজনের দিকে হাত তুলে বললেন, ভয় নেই, বোট কখনো ডোবে না। নরেন্দ্র ভার্মা বললেন, দূরে আরেকটা বোট দেখা যাচ্ছে। তারিক বললেন, অনেক সময় মাছ ধরার বোট দেখা যায়। দূরের বোটটা ক্রমশ কাছে আসছে। দেখা গেল 2জন লোক আছে, তাদের গায়ে খাকি পোশাক। নরেন্দ্র ভার্মা ভুরু কুঁচকে বললেন, পুলিশের বোট নাকি? সেরকমই মনে হচ্ছে। কাকাবাবু বললেন, পদ্মনাভন আমাদের পাহারা দেওয়ার জন্য লোক পাঠিয়ে দিয়েছে নাকি? সেটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। নরেন্দ্র ভার্মা বললেন, সেরকম হলে আমি ওদের জোর করে ফিরিয়ে দেব। অন্য বোটটা একেবারে এই বোটের গায়ে গায়ে লাগলো। একজন লোক তাদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমরা পুলিশ, তোমার বোট বন্ধ করে দাও। নরেন্দ্র ভার্মা জিজ্ঞেস করলেন, আপনাদের কে পাঠিয়েছে? পুলিশটি নরেন্দ্র ভার্মাকে বললেন, আপনার কোনো প্রশ্ন করার রাইট নেই, আমরা যা জিজ্ঞেস করব তার উত্তর দেবেন। এই বোটে গাঁজা আছে? নরেন্দ্র ভার্মা হাসি মুখে বললেন, এ আবার কি ব্যাপার? না, এই বোটের কেউ গাঁজা খায় না। পুলিশটি বলল, আমাদের কাছে খবর আছে এই বোটে গাঁজা পাচার করা হচ্ছে। নরেন্দ্র ভার্মা বললেন, কি অদ্ভুত কথা, আমরা আমাদের পরিচয় দিই। আমার নাম নরেন্দ্র ভার্মা, দিল্লি সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর, আর উনি রাজা রায়চৌধুরী। সরকারি মহলে সবাই ওকে চেনেন। জোজো সন্তুকে চুপি চুপি বলল, গাঁজাখুরি ব্যাপার। পুলিশটি গোয়ারের মতন নরেন্দ্র ভার্মার কথা গ্রাহ্যই করল না। সে আবার বলল, আমরা এই বোট সার্চ করে দেখব। দুজনেই চলে এলো এই বোটে। লক্ষ্মণ রাও যদিও পুলিশ, কিন্তু তার সাদা পোশাক। সে নিজের ভাষায় কিছু বলল, তার উত্তরে ওদের একজন বলল, শাট আপ। নরেন্দ্র ভার্মা এবার রেগে গিয়ে বললেন, আপনারা কী রকম ব্যবহার করছেন, আপনাদের আইডেন্টিটি দেখান। এই যে দেখাচ্ছি, বলেই ওদের একজন একটা রিভলভার বার করে সোজা গুলি চালালো নরেন্দ্র ভার্মার দিকে। আরেকজন একটা রিভলভার ঠেকালো কাকাবাবুর কপালে। অন্য বোটের তলার দিকে আরেকজন লুকিয়েছিল। সে এবার উঠে দাঁড়িয়ে বলল, রাজা রায়চৌধুরী, আর একটা অস্ত্রও তোমার দিকে তাক করা আছে, চুপ করে দাঁড়িয়ে থাকো, একদম নড়বে না। এ সেই ডিমেলোর সহচর লম্বা লোকটি। সন্তুরা তাকে দেখা মাত্র চিনে গেল। যে লোকটি নরেন্দ্র ভার্মাকে গুলি করেছে, সে রিভলভার উঁচিয়ে লক্ষ্মণ রাওয়ের রাইফেলটা কেড়ে নিয়ে ফেলে দিল সমুদ্রের জলে। তারপর সে তাকালো সন্তু আর জোজোর দিকে, চেঁচিয়ে জিজ্ঞেস করল, হুইচ ওয়ান? লম্বা লোকটিও সন্তু আর জোজোর দিকে দ্রুত চোখ বুলিয়ে জোজোকেই বেছে নিল। সে নির্দেশ দিল, দ্যাট ওয়ান উইথ ইয়েলো শার্ট। কাকাবাবু নিজের রিভলভার বার করার সময়ই পাননি। তিনি ভাবছেন নরেন্দ্র ভার্মার কথা। তিনি গুলি লাগার পর কোনো সারা শব্দই করছেন না। মরেই গেলেন নাকি? তা কি সম্ভব? কাকাবাবুর সঙ্গে তিনি কত জায়গায় গেছেন, এর চেয়েও অনেক বেশি বিপদে পড়েছেন। প্রত্যেকবার বেঁচে গেছেন।
আর এখন এমন সামান্য কারণে প্রাণ দেবেন? নরেন্দ্র বর্মার চিন্তায় তিনি আর অন্য কিছুই ভাবতে পারছেন না। লম্বা লোকটি বলল, রাজা রায় চৌধুরী, তোমাকে আমরা মারব না। এই ছেলেটিকে নিয়ে যাচ্ছি। যেমনভাবে পারো ডিমেলোকে পুলিশের কাছ থেকে ছাড়াবার ব্যবস্থা করো। ঠিক 3 দিন সময়। তার মধ্যে আমাদের কথা মতন কাজ না হলে এই ছেলেটির মৃতদেহ তোমার দরজার কাছে পৌঁছে দেব। তারপর তুমি যাবে। ওরা জোজোর কলার চেপে নিজেদের বোটে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই সন্তু বলল, আমিও যাব। একজন রিভলভারের বাট দিয়ে মারল সন্তুর মাথায়। সে ঢলে পড়ে গেল জ্ঞান হারিয়ে। ওরা অন্য বোটে জোজোকে নিয়ে এসেই তার চোখ বেঁধে ফেলল। তারপর তাকে নিচে শুইয়ে ফেলে একজন তার 2 পা চাপিয়ে রাখল জোজোর বুকের ওপর। এদের এত সাংঘাতিক নিষ্ঠুরতা দেখে জোজো একেবারে হতবাক হয়ে গেছে। নরেন্দ্র আঙ্কেলকে মেরেই ফেলল। কাকাবাবু অনেক সময় গুন্ডা বদমাসদের সামনেও ঠাট্টা ইয়ার্কি করেন, কিন্তু এ একেবারে জীবন মরণের ব্যাপার। জোজো ভাবল এরা হয়তো তাকেও মেরে ফেলবে। কাকাবাবু যতদিন ডিমেলোকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে না পারেন, এরা 3 দিন সময় দিয়েছে। তাহলে আর 3 দিন অন্তত জোজোর আয়ু আছে। 3 দিন মানে 72 ঘন্টা। এর মধ্যে জোজো একটুও ঘুমোবে না। তার আয়ুর একটা মিনিটও সে নষ্ট করতে চায় না। লোকগুলো নিজেদের মধ্যে যে ভাষায় কথা বলছে তা কিছুই বুঝতে পারছে না জোজো। কতক্ষণ ধরে বোটটা চলছে তাও সে আন্দাজ করতে পারছে না। এই রকম সময়ে এক একটা মুহূর্তকেও খুব লম্বা মনে হয়। সে মনে মনে 1 2 গুনতে লাগলো। গুনতে গুনতে 1000 হয়ে গেল। তার মানে 16 মিনিট 40 সেকেন্ড। এখনও বোট চলছে। সে আবার গুনতে শুরু করলো 1 থেকে। এইভাবে সময় কাটবে। আর ওরা তাকে কতটা দূরে নিয়ে যাবে তাও আন্দাজ করা যাবে। তার বুকের ওপর পা রেখেছে, ক্রমশই তা বিষম ভারী লাগছে। এরা যদি 3 দিন বাদে খুন করেই ফেলতে চায় তাহলে কিভাবে মারবে? গুলি করে না গলা টিপে? গুলিই ভালো, তাতে বেশি ব্যথা লাগবে না। তারপরই সে মনে মনে আর্তনাদ করে উঠল, না না না, আমি মরতে চাই না, কিছুতেই মরব না। আমাকে পালাতে হবে। সন্তু আর কাকাবাবু নিশ্চয়ই আমাকে বাঁচিয়ে দেবেন। সে আবার 1 2 গুনতে শুরু করলো। প্রায় 2500 গোনার পর বোটটা থেমে গেল। জোজো ভাবল এবার তাদের নামতে হবে, কিন্তু নামার কোনো লক্ষণ দেখা গেল না। লোকগুলো উত্তেজিতভাবে কি যেন বলা বলি করছে। বোটটা থেমে থাকলে তো সময়ের দূরত্ব বোঝা যাবে না। আর গুনে লাভ নেই। খানিক বাদে বোটটা আবার চলতে শুরু করলো। বোধহয় ওরা দিক ভুল করেছিল। আরও প্রায় আধ ঘন্টা বাদে বোটটা থামলো আবার। এবার ওদের একজন জোজোর জামার কলার ধরে দাঁড় করিয়ে দিয়েই মাথার ওপর দিয়ে একটা প্লাস্টিকের থলে গলিয়ে দিল। জোজো কিছুই দেখতে পাবে না। বোট থেকে যেখানে নামতে হলো সেখানে হাঁটু জল। জোজোর জুতো আর প্যান্ট ভিজে গেল খানিকটা জল ভেঙে পাড়ে উঠে আবার হাঁটতে হলো কয়েক মিনিট। জোজো অন্ধের মতন হাঁটছে। একজন তার কাঁধ ধরে আছে। এক জায়গায় তার মাথা ঠুকে গেল। সেটা কোনো গাছের সঙ্গে না কিসের সঙ্গে তা বোঝা গেল না। তারপর এক জায়গায় থেমে জোজোর মাথা থেকে প্লাস্টিকের ব্যাগটা তুলে নেওয়া হলো। আগের দিন দেখা দিয়ে সেই লম্বা লোকটি সম্ভবত এদের মধ্যে মোটামুটি ইংরাজি জানে। সে জোজোকে বলল, ওহে ছেলে, তুমি এই ঘরে থাকবে। তোমার হাত ও মুখ বাঁধা থাকবে। খাওয়ার সময় খুলে দেওয়া হবে। এ বাড়ির বাইরে 2টো ডোবারম্যান কুকুর ছাড়া থাকে। পালাবার চেষ্টা করলে টুকরো টুকরো হয়ে যাবে। সবাই বেরিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল বাইরে থেকে। প্রথমেই একটা ব্যাপারে জোজো নিশ্চিন্ত হলো, এরা খাবার খেতে দেবে। সে খিদে সহ্য করতে পারে না। খুব ভালো করে ব্রেকফাস্ট খেয়ে বেরুনো হয়েছিল। এখনও অবশ্য তার খিদে পায়নি। ঘরটাও খারাপ নয়। সাধারণত অন্ধকার কুঠুরিতে বন্দীদের আটকে রাখা হয়। এ ঘরে বেশ আলো হাওয়া আছে। পুরনো আমলের বাড়ি। ওপরের দিকে রয়েছে স্কাইলাইট। একটা জানলা খোলা। সেটা দিয়ে দেখা যাচ্ছে বড় বড় গাছ। নারকেল গাছই বেশি। জোজো একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল এই ঘরেই তাকে থাকতে হবে 3 দিন। সন্তুও আসতে চেয়েছিল। ইস, কেন যেন সন্তুকে আসতে দিল না। দুজন থাকলে বেশ সময় কেটে যেত। ঘরের মধ্যে একটা খাট আছে, আলমারি আছে, কিন্তু চেয়ার টেবিল নেই। জোজো খোলা জানলাটার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। আরও 2টো জানলা আছে, বন্ধ। বাইরে কুকুরের গম্ভীর ডাক শোনা গেল একবার, কিন্তু কুকুরটাকে দেখা গেল না। গাছগুলোর তলায় অনেক শুকনো পাতা খসে পড়ে আছে। অনেক দিন পরিষ্কার করা হয়নি। তাই দেখে জোজোর মনে হলো ওটা বাগান না জঙ্গল। যদি বাগান হয় তাহলে কেউ ব্যবহার করে না। এবার সে ঘরটার চারদিকে চোখ বুলিয়ে দেখল ওপরের দিকে কোণে কোণে ঝুল জমে আছে। বিছানায় যে চাদরটা পাতা তার ওপরেও ধুলো। এই ঘরটাতেও কেউ অনেক দিন থাকেনি। তাহলে কি এটা একটা খালি বাড়ি?
অন্য দুটো জানলা ছিটকিনি এত টাইট হয়ে আছে যে জোজো অনেক চেষ্টা করেও খুলতে পারল না। তার হাত বাঁধা, বেশি জোর দিতেও পারছে না। সরু লোহার চেন দিয়ে হাত বেঁধেছে, কুকুরের গলার চেনের মতো। দাঁত দিয়ে সেই বাঁধন খোলার চেষ্টা করেও বুঝল লাভ নেই, একটা ছোট্ট তালা লাগানো আছে। কখন খেতে দেবে? বাইরের দিকে রোদের রং দেখলে মনে হয় 1-1:30 বাজে। এতক্ষণে তাদের রাবার দ্বীপে পৌঁছে যাওয়ার কথা ছিল। লক্ষ্মণ রাও আর তারিক মিলে অনেক কিছু রান্না করত। কাঠের আলমারিটায় তালা নেই, একটু টানাটানি করতেই সেটা খুলে গেল। ভেতরে প্রায় কিছুই নেই। তলার দুটো তাকে কয়েকটা কম্বল আর বালিশ, ওপরের দিকে কয়েকটা গ্লাস আর প্লাস্টিকের থালা আর খালি সোডার বোতল। একটাও বই নেই। কাউকে আটকে রাখলে অন্তত কয়েকখানা বই পড়তে দেওয়া উচিত। জোজো শুনেছে জেলের কয়েদিদেরও পড়ার জন্য বই দেওয়া হয়। কেউ কেউ তো জেলে থাকতে থাকতেই পরীক্ষায় পাশ করে। একটা গাড়ির আওয়াজ পেতেই জোজো ছুটে গেল জানলার কাছে। জঙ্গলের ভেতর দিয়ে একটা নীল রঙের মারুতি ভ্যান এই দিকেই আসছে। এ বাড়ির কাছাকাছি এসে থামল। সে গাড়ি থেকে প্রথমে নামলেন একজন বৃদ্ধ লোক, তারপর 16-17 বছর বয়সী একটি মেয়ে। বৃদ্ধটি স্যুট পরা, চোখে কালো চশমা, আর মেয়েটির মাথায় কোকড়া কোকড়া চুল, পরে আছে সালোয়ার কামিজ। ওদের দুজনকে দেখলে গুন্ডা ডাকাতদের দলের লোক বলে মনেই হয় না। জোজো জানলার গ্রিলে মুখটা চেপে ধরল। তা তো শব্দ করার উপায় নেই, জানলার বাইরে হাত বার করতেও পারবে না, যদি ওরা তাকে দেখতে পায়। মেয়েটি এদিকে তাকালো না, বৃদ্ধটির সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে গেল। হাত বাঁধার চেয়েও মুখ বাঁধার জন্য জোজোর কষ্ট হচ্ছে বেশি। কতক্ষণ সে একটাও কথা বলতে পারেনি। কথা বলার সঙ্গী না পেলে সে গুনগুন করে গান গাইতে তো পারত। সারাটা দুপুর কেটে গেল, তবু খাবার এলো না। এখন জোজোর পেটের মধ্যে যেন আগুন জ্বলছে। কি লম্বা লোকটা যে বলে গেল খাবার সময় হাত আর মুখ খুলে দেবে, ভুলে গেল নাকি? খাটটা ছাড়া আর বসার কোনো জায়গা নেই। একসময় জোজো বলল, খিদেতে অবসন্ন হয়ে তার শুয়ে পড়তে ইচ্ছে হলো। জোজো 1 মিনিটও ঘুমোবে না ভেবেছিল, এরই মধ্যে ঘুম এসে গেল তার। কুকুরের ডাকে তার ঘুম ভাঙল। ধর্মর করে উঠে বসে জানলা দিয়ে দেখল বাইরে অন্ধকার ঘনিয়ে এসেছে। সন্ধে হয়ে এলো, অর্থাৎ সারাদিন সে খায়নি। খিদেটা বেড়ে গেল আরও। কুকুরের ডাকটা কাছে এগিয়ে আসছে। এবার কেউ চাবি দিয়ে দরজা খুলল। লোকটিকে চিনতে পারল জোজো। এ সেই ভিকো, লম্বা লোকটির সঙ্গে ছিল। তবে এ লোকটি কোনো কথা বলে না। ভিকোর হাতে কোনো অস্ত্র নেই, একটা বড় বাটি আর জলের বোতল। কুকুরটাকে বসিয়ে রাখলো ঠিক দরজার পাশে। জোজো এমনিতেই কুকুরকে ভয় পায়। এই কুকুরটার হিংস্র মুখ দেখেই ভয়ে তার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। কুকুরটা গড় শব্দ করলো 2 বার। ভিকো ঘরের মধ্যে বাটি আর জলের বোতল মেঝেতে নামিয়ে রেখে জোজোর একটা হাত আর মুখের বাঁধন খুলে দিল। মুখটা খোলার সঙ্গে সঙ্গে জোজো বলল, উফ, বাঁচলুম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই, তোমরা তো এ ঘরের দরজাই বন্ধ করে রাখছো, তাহলে শুধু শুধু হাত আর মুখ বাঁধার দরকার কি? ভিকো তার কথা বুঝলো কিনা কে জানে, একটুক্ষণ জোজোর দিকে তাকিয়ে থেকে আঙুল দিয়ে বাটিটা দেখালো। তার মানে জোজোকে ওর সামনেই এক্ষুনি খেয়ে নিতে হবে, তারপর সে বাটিটা নিয়ে যাবে। আবার হাত মুখ বাঁধবে বোধ হয়। জোজো বলল, বাথরুম, একবার বাথরুমে যাব। লোকটি সে কথা গ্রাহ্যও না করে আবার আঙুল দেখালো বাটিটার দিকে। জোজো বলল, হাত না ধুয়ে খাবো কি করে? তাছাড়া খুব হিসি পেয়েছে। এবারও ভিকো তার কথায় পাত্তা দিল না দেখে জোজো পেট ধরে উফ উফ শব্দ করল। হাত দিয়ে বাইরেটা দেখালো। এবার ভিকো বুঝল জোজোর এক হাতে তখনও চেন বাঁধা। সেটা ধরে টেনে জোজোকে ঘরের বাইরে নিয়ে এলো। কুকুরটার পাশ দিয়েই বেরোতে হলো জোজোকে। সেটা গড় করে উঠল আবার। ভয়ে চোখ বুজে ফেলল জোজো। পালাবার চেষ্টা করার কোন প্রশ্নই ওঠে না। কুকুরটা 1 মিনিটের মধ্যে তাকে কামড়ে ছিঁড়ে শেষ করে দিতে পারে। আর ভিকোর যা চেহারা, সে তুলে আছাড় দিতে পারে জোজোকে। বাইরে একটা লম্বা বারান্দা, পাশে একটা উঠোন। সেখানে অনেকগুলো টবে আগে ফুল গাছ ছিল, এখন সবকটা গাছ মরে গেছে। বারান্দার মাঝখান দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে দোতলায়, সেখানে একটা আলো জ্বলছে। বারান্দায় শেষ প্রান্তে বাথরুম। তার মধ্যে জোজোকে ঢুকিয়ে দিয়ে ভিকো দাঁড়িয়ে রইল বাইরে। বাথরুমটা বেশি বড় নয়, একটা মাত্র জানলা। এ জানলায় গ্রিল নেই, বহু পুরনো আমলের মোটা মোটা লোহার গড়াত। জোজো হাত দিয়ে দেখল কোনো সাধারণ মানুষ সে গড়াত ভাঙতে পারবে না। এখান থেকেও পালাবার সাধ্য তার নেই। একটু দেরি হতেই দরজায় ধাক্কা দিতে লাগলো ভিকো। বেরিয়ে আসার পর ঘরের দিকে যেতেই পায়ের শব্দ শোনা গেল সিঁড়িতে। সেই বৃদ্ধ আর কিশোরী মেয়েটি নেমে আসছে। ওরা এ বাড়িতেই থাকে নাকি?
এবার মেয়েটির সঙ্গে চোখাচোখি হলো জোজোর। মেয়েটির চোখে যেন অবাক অবাক ভাব। বৃদ্ধটিও থমকে দাঁড়িয়ে জোজোকে দেখতে লাগলেন। ওরা কি জানে না যে জোজোর মতন একজনকে বন্দি করে রাখা হয়েছে এ বাড়িতে? গুন্ডাদের সঙ্গে এদের কি সম্পর্ক? জোজো হঠাৎ চেঁচিয়ে নিজের নামটা জানাতে গেল, কিন্তু মাই নেম ইজ বলার পরেই সে কাঁধের ওপর একটা বিরাট রদ্দা খেয়ে চুপ করে গেল। দুপা গিয়ে আবার সে চিৎকার করে উঠল, আই অ্যাম এ প্রি। আবার রদ্দা। এবারের রদ্দায় চোখে সর্ষে ফুল দেখে জোজো মাথা ঘুরে পড়েই যাচ্ছিল। ভিকো তাকে টানতে টানতে নিয়ে এলো ঘরের মধ্যে, ভেজিয়ে দিল দরজাটা। এরপর সে জোজোকে জোর করে বসিয়ে দিল বাটিটার সামনে, অর্থাৎ এখন খেতেই হবে। বাটিটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোড়া। সেটা খুলতে দেখা গেল তার মধ্যে রয়েছে 6খানা হাতে গড়া রুটি আর খানিকটা ঢ্যাঁড়সের ঘ্যাঁট আর কয়েকখানা আলু ভাজার মতন কিছু। সেগুলো মোটা সোটা, আসলে আলু নয়, কাঁচকলা ভাজা। ব্যাস, এই খাবার। এরা এত কৃপণ কেন? গুন্ডামি ডাকাতি করে তো অনেক টাকা রোজগার করে, বন্দীদের একটু ভালো করে খেতে দিতে পারে না? সে ভিকোর দিকে একবার তাকালো। একে কিছু বলে লাভ নেই, কোনো উত্তর দেবে না। সত্যিই বোবা কিনা কে জানে। কাকাবাবু অনেকবার বলেছেন হাতের সামনে খাবার পেলে অবহেলা করবে না, যা খাবারই হোক পেট ভরে খেয়ে নিতে হয়, কেননা পরে আবার কিছু খাওয়া যাবে কি না কে জানে। 4.5খানা রুটির বেশি খেতে পারল না জোজো। ঢ্যাঁড়সের তরকারির স্বাদটা টকটক, খেতে মন্দ নয়, কিন্তু কাঁচকলা ভাজা মোটেই মুখে রুচল না জোজোর। বোতলের একটু জল খরচ করে সে হাত ধুয়ে নিল। ভিকো এবার তার মুখ ও হাত বেঁধে দিল আগের মতন। কুকুরটা সব দেখছে। আবার দরজা বন্ধ হওয়ার পর জোজো দৌড়ে গিয়ে দরজায় কান পেতে শোনার চেষ্টা করলো কেউ কিছু বলছে কিনা। সেই বৃদ্ধ আর কিশোরী মেয়েটি তাকে দেখেও কোনো সাড়া শব্দ করল না। তার হাত চেন দিয়ে বাঁধা, দৈত্যের মতন চেহারা ভিকোর। তার কাঁধে অত জোরে ঘুষি মারল, তবু বাধা দিল না একটুও। তার মানে ওরাও এই দলেরই। বৃদ্ধটির বেশ ব্যক্তিত্ব আছে, মনে হয় সমাজের উঁচু মহলের মানুষ। আর মেয়েটি কি সুন্দর, ফর্সা মুখখানিতে সারল্য মাখা। এরাও গুন্ডা বদমাসদের সঙ্গে যুক্ত থাকে? ছি! এরকম সন্ধেবেলা খাবার আনার মানেটাও জোজোর কাছে স্পষ্ট হয়ে গেল। রাত্রিরে আর কিছু দেবে না, সারাদিনে একবেলা খাবার। সত্যি এরা এত কৃপণ, নিজেরা নিশ্চয়ই দুবেলাই খায়। আচ্ছা, এখানে তার বদলে যদি সন্তু থাকতো তাহলে সে কি করত? সন্তু আগেও কয়েকবার বন্দী হয়েছে, নিজে নিজেই ঠিক বেরিয়ে এসেছে। কাকাবাবু বলেন সন্তুকে ধরে রাখার সাধ্য কারুর নেই। এখান থেকে কিভাবে বেরোতো সন্তু? সন্তু অবশ্য কুকুর দেখলে ভয় পায় না, তাহলেও এরা কুকুরদের ট্রেনিং দিয়ে রাখে। কারুর দিকে লেলিয়ে দিলে কুকুর তো তাকে কামড়াবেই। খাওয়ার সময়ই একমাত্র দরজা খোলে। এই দরজা কিংবা জানলা ভাঙার ক্ষমতা সন্তুরও হতো না। তাহলে সন্তু কিছু না কিছু চেষ্টা করতই। সন্তু ক্যারাটে জানে। ভিকো নামের লোকটার গায়ে যতই চোট থাক, আচমকা ক্যারাটের প্যাচ মারলে ভিকোও ঘায়েল হয়ে যাবে। আর কুকুরটার দিকে যদি খাবারের বাটিটা এগিয়ে দেওয়া হয়, কুকুরটা তখন খাবার খেতেই ব্যস্ত থাকবে। ডোবারম্যান কুকুর কি নিরামিষ খায়? সে যে কথায় আছে, খিদে পেলে বাঘেও ঘাস খায়। সুতরাং কুকুরটার কতটা খিদে পেটে থাকে তার উপর অনেক কিছু নির্ভর করছে। জোজো সন্তুর মতন ক্যারাটে জানে না বটে, কিন্তু জোজোর জলের বোতলটা দিয়ে ভিকোর মাথায় মারলে নিশ্চয়ই সে অজ্ঞান হয়ে যাবে। তারপরেই তার খেয়াল হলো জলের বোতলটা কাচের নয়, প্লাস্টিকের। এটা দিয়ে মারলে এমন কিছু লাগবে না। না, অপেক্ষা করা ছাড়া জোজোর আর কিছুই করার নেই। চুপ করে বসে বসে আর কতক্ষণ অপেক্ষা করা যায়? জোজো কখন ঘুমিয়ে পড়ল তার খেয়াল নেই। তার ঘুম ভাঙল মেঘের ডাক শুনে। রাত্রে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে। জানলা দিয়ে জলের ছাঁট এসে পড়েছে মেঝেতে, তাতেও জোজোর ঘুম ভাঙেনি। এখন আবার বৃষ্টি নামবে মনে হয়। খাট থেকে নেমে জোজো জানলার কাছে গিয়ে একবার দেখল বাইরের গাড়িটা এখনও দাঁড়িয়ে আছে। জোজোর মনে পড়ল একটা দিন খরচ হয়ে গেল, আর মাত্র 6 দিন। তারপর কি হবে? এরা সকালে কিছু খেতে দেবে না? জল তো লাগবে। 1 বোতল মাত্র জল কাল রাত্রেই ফুরিয়ে গেছে। তাছাড়া হিসিটিসি কোথায় করবে? এ কি অন্যায় কথা। কাউকে বন্দি করে রাখবে বলে কি সাধারণ সুযোগ সুবিধাগুলোও দেবে না? জোজো গিয়ে দরজায় গায়ে জোরে জোরে ধাক্কা মারতে লাগলো। প্রথমে কোনো সাড়া শব্দই পাওয়া গেল না, যেন কাছাকাছি আর কেউ নেই। কিন্তু ডাকতে তো হবেই। ধাক্কা দিতে দিতে জোজোর কাঁধ ব্যথা হয়ে গেল। মিনিট 10 বাদে খুলে গেল দরজাটা। সেখানে দাঁড়িয়ে আছে সেই সুন্দরী কিশোরীটি। কুকড়া কুকড়া চুল ঘেরা তার ফর্সা মুখখানিতে তখনও যেন ঘুম মাখা। সে জোজোর দিকে তাকিয়ে তেলুগু ভাষায় কি যেন বলে গেল। জোজো তার এক বর্ণও বুঝল না। বুঝলেও
তো সে উত্তর দিতে পারত না।